এই মেয়ের সাথে আমি কখনোই সংসার করব না। আমি শুধু একে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছি। এখন তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু এই মেয়ে যেন আমার আশেপাশে না আসে। 1 বছরের সম্পর্ক কর বিয়ে করা প্রেমিক। জাওয়াদের মুখে এই কথা শুনে স্তব্ধ আরিশা। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণ আগে আরিশা ও জাওয়াত একে অপরকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পালিয়ে যাওয়ার কারণে আরিশার বাবা আরাফাত মাহমুদ ঘোর প্রেম বিরোধী। তিনি প্রেমের বিয়ে কখনো মেনে নিতে ও তাই বাধ্য হয়ে দুজনে 1 বছরের সম্পর্কে পূর্ণতা দিতে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর জাওয়াত আরিশাকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সিদ্দিকী পেনশনে পা রাখার সাথে সাথে জাওয়াত সবার উদ্দেশ্যে বলে, এই মেয়ের সাথে আমি কখনোই সংসার করব না। আমি শুধু একে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছি। তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু এই মেয়ে যেন আমার আশেপাশে না আসে। পুরো ড্রয়িং রুমে জুড়ে এক থমথমে নীরবতা। জাওয়াদের বাবা মা সোফায় পাথরের মতো বসে আছেন। আয়েশা এখনো লাল বেনারসি সামলে উঠতে পারেনি। তার কপালে মেহেন্দির রং এখনো উজ্জ্বল, কিন্তু তার সামনে পৃথিবীটা হঠাৎ যেন কালবৈশাখী শুরু হয়েছে। জাওয়াত ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে সবার সামনে অন্তত নিষ্প্রিয় গলায় ঘোষণা করলেন, তোমরা কি ধারণা ছিল আরিশা এই বিয়ে মূলে ভালোবাসা ছিল? সত্যি বলতে তোমাকে এই অবস্থায় দেখার জন্য আমি গত 1 বছর ধরে অপেক্ষা করছি। আরিশার পা কাঁপছিল। সে সোফার হাতলটা চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি তুমি কি বলছো জাওয়াত? 1 বছর সম্পর্ক, আমাদের দেখা স্বপ্নগুলো সব কি তবে মিথ্যে ছিল? জাওয়াত একটা তাচ্ছিল্যে হাসি হাসলো। নিজের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে সে যেন কোনো এক বিজয়ের উল্লাসে মত্ত। সে জবাব দিল, স্বপ্ন তো শুধু তুমি দেখছো আরিশা। আমি শুধু অভিনয় করছি। তোমার বাবা আমার পরিবারের সাথে যা করেছিল তার শোধ নিতে এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। তোমাকে বিয়ে করে তোমার জীবনটা অনিশ্চিত মুখে ফেলে দেওয়া ছিল আমার আসল উদ্দেশ্য। আয়েশার কাছে মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিচ্ছে। সে অবিশ্বাস্যের সুরে চিৎকার করে উঠল, শুধু প্রতিশোধের জন্য কেউ এতটা নিচে নামতে পারে? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম, নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম জাওয়াত। জাওয়াত বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং বিরক্তির সাথে এক পায়ে এগিয়ে এসে বলল, তোমার ভালোবাসার দাম আমার কাছে কানাকড়ি নয়। এখন আমার কাজ শেষ। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আমার চোখের সামনে থেকে তুমি যত দ্রুত সরে যাও ততই মঙ্গল। আয়েশার কান্না এবার গলা উম, দলা পাকিয়ে এলো। যাকে সে জীবনসঙ্গী ভেবেছিল তার এমন রূপ দেখে সে আত্মচিৎকার করে উঠল, যাকে 1 বছর ধরে চিনলাম সে তবে এত মরীচিকা ছিল? তুমি এত নিষ্ঠুর হতে পারলা? যাওয়া দেওয়ার বেশ রুক্ষ স্বরে বলল, আবেগ কমিয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করো। আমার কাছে তুমি স্রেফ একটা দাবার গুটি ছিলে। আজ থেকে তুমি আমার বউ শুধু নামে থাকলেও বাস্তবে আমার কেউ না। আরিশা জাওয়াদের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। সেখানে না আছে ভালোবাসা, না আছে এক বিন্দু অনুশোচনা। পুরো ড্রয়িং রুমের মানুষের সামনে জাওয়াত তাকে শুধু অপমান করেনি, বরং তিলে তিলে গোড়া 1 বছরের বিশ্বাসকে জ্যান্ত কবর দিয়েছে। আর সে বুঝতে পারলো এই পাথর হয়ে যাওয়া মনের কাছে কোনো আর্তনাদ পৌঁছাবে না। সে ধীর পায়ে সোফার হাতল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখের জল আর ঝরতে দিল না, বরং একরাশ ঘৃণা নিয়ে সে বিষাক্ত ড্রয়িং রুম ছেড়ে সদর দরজার দিকে পা বাড়ালো। আরিশা যখন সমস্ত ঘৃণা অপমানকে সঙ্গী করে ড্রয়িং রুমের সদর দরজার দিকে পা বাড়ালো, ঠিক তখনই জাওয়াদের কণ্ঠস্বর চাবুকের মতো তার পিঠে আছাড় পড়ল। এত সহজে মুক্তি পাবে ভেবেছিলে? জাওয়াদের গলায় এখন এক পৈশাচিক আনন্দ। আরিশা থমকে গেল। পেছন ফিরতে দেখলো জাওয়াত সোফায় হেলান দিয়ে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। জাওয়াত বাঁকা হেসে বলল, যাওয়ার রাস্তাটা এত সহজ নয় আরিশা। এই বেনারসি খুলে তুমি কোথায় যাচ্ছ না। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, তবে বউ হয়ে নয়, কাজের লোক হয়ে। আমার মা আর বোনের সেবা করবে, ঘরের কোনায় পড়ে থাকবে। তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে এভাবেই করতে হবে। আরিশার কান ঝাঁঝা করে উঠল। সে ভাবল হয়তো জাওয়াত ঠাট্টা করছে, কিন্তু না। জাওয়াতের বাবা পাশ থেকে গম্ভীর গলায় বলে উঠল, জাওয়াত ঠিকই বলেছে। তোমার বাবা আমার ব্যবসা শেষ করে আমাদের পথে বসিয়েছিল। আজ তার মেয়ে আমাদের বাড়িতে দয়া ভিক্ষা করে থাকবে। এটাই তো হওয়া উচিত। আমাদের বাড়ির চাকর বাকর ছাঁটাই করে দেওয়া হয়েছে,
এখন থেকে সব দায়িত্ব তোমার। জাওয়াদের পর নীরা এগিয়ে এসে আরিশার গায়ে দামি ওড়নাটা টেনে হেঁচড়ে সরিয়ে দিল। বিদ্যুৎ স্বর বলল, দামি গয়না আর বেনারসি পরে তো খুব নবজাদি সেজেছিলে, এবার আসল রূপে ফেরো। রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পরিষ্কার সব তোমাকেই করতে হবে। আমরা সবার আসল রূপে ফেরো। রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পরীক্ষা সব তোমাকে করতে হবে। আমরা সবাই এই সিদ্ধান্তে একমত। আয়েশা স্তব্ধ হয়ে দেখছিল সেই মানুষগুলোকে, যাদের সে নিজের পরিবার ভেবেছিল। 1 বছরের প্রেমে যাওয়া তাকে কত শত স্বপ্নের কথা বলেছিল, আর আজ তার পুরো পরিবার মিলে তাকে দাসী পরিণত করার ছক কষেছে। আয়েশার বুক ফেটে কান্না আসছিল না, বরং এক চরম বিতৃষ্ণা তাকে গ্রাস করছিল। সে জাওয়াতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জাওয়াত, তুমি কি সত্যিই মনে করো গায়ের জোর বা আইন দেখিয়ে কাউকে দাসে পরিণত করা যায়? আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারি, তোমরা কেউ আমাকে আটকানোর ক্ষমতা রাখো না। জাহাদ উঠে দাঁড়িয়ে আরিশার খুব কাছে এলো, দাঁতে দাঁত চেপে বলল, পারবে না, কারণ তোমার বাবার সই করা কিছু কাগজ আমার কাছে আছে। তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো, তবে কাল সকালে তোমার বাবাকে জেলের ভাত খেতে হবে। জালিয়াতির মামলায় তাকে এমনভাবে ফাঁসানো হবে যে সারা জীবন বের হতে পারবে না। এখন বলো, যাবে নাকি বাবার সম্মান বাঁচাতে এই বাড়িতে দাসী হয়ে থাকবে? আরিশার পায়ের তলার মাটি যেন সত্যি সরে গেল। তার বাবা, যে মানুষটা তাকে রাজকন্যার মতো বড় করছে, তার জীবনে এখন জাওয়াদের হাতের মুঠোয়। জাওয়াদ জানতো আরিশার দুর্বলতা কোথায়। আরিশা বুঝতে পারল এটা শুধু প্রতিশোধ নয়, এটা একটা সুপরিকল্পিত খাঁচা। নীরা একটা পুরনো সুতিকা শাড়ি আরিশার দিকে ছুড়ে দিয়ে বলে, যাও, এগুলো পরে কাজে লেগে পড়ো। বাসর রাতে স্বামীর সেবা তো হলো না, এখন ঘর মোছা দিয়ে শুরু করো। জাওয়াদের মা তৃপ্তির হাসি হেসে বললেন, শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে আমাদের হুকুম তোমার আইন। একটু এদিক সেদিক হলে তোমার খবর আছে। ড্রয়িং রুমে সেই আলো ঝলমলে পরিবেশে আয়েশার মনে হলো সে কোনো অন্ধকার গুহায় আটকে পড়েছে। জাওয়াত তার খুব কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসিনি আরিশা, আমি শুধু তোমাকে ঘৃণা করার সুযোগটা খুঁজছিলাম। আজ থেকে তোমার চোখের জল হবে আমার প্রতিদিনের বিনোদন। আয়েশা কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে শাড়িটা তুলে নিল। তার চোখে এখন জল নেই, আছে অগ্নিগিরির মতো তপ্ত এক জেদ। সে বুঝতে পারল সেই লড়াইটা পালানোর নয়, এই লড়াইয়ের ভেতর থেকে এই বিষাক্ত মানুষগুলোকে ধ্বংস করা। জাওয়াদের পরিবার যখন অট্টহাসিতে ফেটে পড়ছিল, আয়েশা তখন মনে মনে শপথ নিচ্ছিল সে কাজের লোক হয়ে থাকবে, কিন্তু তাদের পায়ের তলার মাটি সে এমনভাবে সরাবে যে রাজপ্রাসাদ একদিন তাদের উপরে ভেঙে পড়বে। সেদিন রাতে আরিশা বাসর ঘরে নয়, বরং রান্নাঘরের পাশে ছোট্ট একটা স্যাঁতসেঁতে ঘরে আশ্রয় নিল। বেনারসি শাড়িটা এক কোণে পড়িল, ঠিক যেমনভাবে জাওয়াদের জন্য তার ভালোবাসাটা মরে পড়ে আছে। বাইরে তখনও জাওয়াদের হাসির শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু আরিশার স্তব্ধতা ছিল কোনো এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। সে জানতো প্রতিশোধের আগুন জাওয়াদ জ্বালিয়েছে ঠিকই, কিন্তু সেই আগুনে পুড়বে কে তার সময় বলে দিবে। অন্যদিকে শীতের তীব্রতায় ডেনমার্কে কোপেনহেগেন শহরটা তখন সাদা বরফে ঢেকে গেছে। ক্যাফেটেরিয়ার জানলার কাছ দিয়ে বাইরে তাকালে শুধু ধূসর হাওয়া আর কুয়াশার চাদর দেখা যায়। সেই জানলার পাশে টেবিলে বসে আছে যুবকটি, তার সামনে পড়ে থাকা কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার পুরো জগৎ এখন হাতের মুঠোয় ধরা একটি পুরনো ছবির ফ্রেমে আটকে রাখা। ছবিতে হাস্যোজ্জ্বল এক তরুণী, আরিশা। যুবকটি পরম মমতায় ছবির উপর আঙুল বুলাল। বিদেশে এই ব্যস্ত আর যান্ত্রিক জীবনে আরিশার ওই এক চিলতে হাসি ছিল যুবকটির বেঁচে থাকার রসদ। দীর্ঘ 5টা বছর পর সে ডেনমার্কে হাড়ভাঙা খাটুনি খেটেছে শুধু একটাই লক্ষ্য, একদিন দেশে ফিরে আরিশার হাতটা শক্ত করে ধরবে। যুবকটি বিড়বিড় করে বলতে লাগলো, আর মাত্র কয়েকটা দিন আরিশা, সব গুছিয়ে নিয়েছি আমি, খুব শীঘ্রই তোমার কাছে ফিরছি। তখন আর আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না, কোনো অভাব থাকবে না। তুমি কি এখনো আগের মতো সেই কৃষ্ণচূড়া ফুল পছন্দ করো, নাকি তোমার পছন্দ বদলে গেছে? সে জানতো তার এই দীর্ঘ প্রতীক্ষার প্রদীপ যখন এখানে জ্বলছে, তখন আরিশার সাজানো পৃথিবীটা বাংলাদেশের ছাই হয়ে গেছে। সে জানতো না আরিশা এখন তার স্বপ্নের রাজকুমারী না হয়ে বরং অন্য এক বাড়িতে লাল বেনারসি পরে অপমানে তপ্ত অশ্রু মুছছে।
যুবকটি ভাবছিল তার ফেরার পর আরিশা চোখে যেন খুশির ঝিলিক দেখা যাবে। তা হবে তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সিদ্দিক ম্যানশনের সেই স্যাঁতসেঁতে ঘরটায় আরিশা যখন মেঝেতে বসেছিল, তখন বাইরে ঘড়ির কাঁটা দুটোর কাঁটা ছুঁই ছুঁই। তার সারা শরীর এখনো বিয়ের গহনাগুলো ভার, কিন্তু মনের ভেতরে যে পাথরটা চেপে আসে তার ভার এই গহনার চেয়ে হাজার গুণ বেশি। দরজায় হঠাৎ লাথির শব্দ শুনে আরিশা চমকে উঠল। দরজা ঠেলে জাওয়াত ভেতরে ঢুকলো। তার হাতে একটা পানির গ্লাস। যা তাচ্ছিল্যের সাথে গ্লাসটা আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, খুব তো ভাব দেখালে ড্রয়িং রুমে। এখন এই পানিটা খেয়ে গলা ভিজিয়ে নাও, কারণ কাল সকাল 5টা থেকে তোমাকে পুরো বাড়ির কাজ করতে এ, শুরু করতে হবে। কাজের লোকের দেরি হওয়া আমি একদম পছন্দ করি না। আয়েশা গ্লাসটার দিকে না দেখে শান্ত গলায় বলল, যে মানুষটা নিজের ভালোবাসাকে বিক্রি করে দিতে পারে তার হাতে পানি বিশেষ সমান। ওটা তোমার কাছে রাখো জাওয়াত। জাওয়াত গ্লাসের পানিটা আয়েশার মুখের উপর ছিটিয়ে দিল। আয়েশা চোখ বন্ধ করে নিল। জাওয়াত তার খুব কাছে এসে শার্টের হাতা গুটিয়ে বলল, ভালোবাসা এই শব্দটা আমার সামনে আর উচ্চারণ করবে না আরিশা। তোমার বাবা আমার বাবাকে অপদস্থ করে যখন ব্যবসা থেকে সরিয়ে দিয়েছিল, তখন কোথায় ছিল তোমার ভালোবাসা? আজ তুমি এখানে কোনো রাজকুমারী নও, তুমি একজন অপরাধীর মেয়ে হয়ে তার বাবার পাপের বোঝা বইতে এসেছো। আয়েশার ভিজে যাওয়া মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিয়ে বলল, বাবা যদি কোনো অন্যায় করে থাকে তবে তার বিচার আইন করবে, কিন্তু তুমি যা করছো যাওয়াত সেটা কাপুরুষতা। একটা মেয়েকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এনে দাসী বানালে এটা কোনো প্রতিশোধ হতে পারে না। যাওয়াত হো হো করে হেসে উঠল। আইন? আইন তো এখন আমার পকেটে আরিশা। তোমার বাবা সই করা ওই জালিয়াতি কাগজগুলো একবার থানায় গেলে ওনার বাকি জীবনটা স্ত্রী ঘরে কাটবে। তাই বেশি কথা না বলে চুপচাপ থাকো, নইলে কাল সকালে তোমার বাবার গ্রেপ্তারি পরোয়ানা তোমার হাতে পৌঁছে দেবে। জাওয়াত ঘর থেকে বের হওয়ার সময় দরজায় তালা মেরে দিয়ে বলল, শুভ বাসর রাত আরিশা মাহমুদ। পরদিন ভোর 5টায় নীরার কর্কশ ডাকে আরিশার ঘুম ভাঙল। নীরা এক বালতি ময়লা পানি নিয়ে এসে আরিশার ঘরের সামনে দাঁড়িয়ে বলল, এই যে মহারানী, উঠুন, ড্রয়িং রুম থেকে বারান্দা মোছা দিয়ে কাজ শুরু করুন। আর শোনো, কাজের সময় ওই বেনারসি পরে ঢং করবে না। কাল যে শাড়িটা দিয়েছি ওটা পরে বের হও। আয়েশা কোনো কথা না বলে সুতির শাড়িটা পরে কাজে নেমে পড়ে। সারা বাড়িতে সাথে সাথে মুছতে মুছতে তার হাত লাল হয়ে গেল। জাওয়াদের মা সোফায় বসে চা খেতে খেতে আদেশের সুরে বলল, মেঝেতে যেন কোনো দাগ না থাকে, আর জাওয়াত যখন নাস্তা করতে আসবে তখন তাকে যেন কোনোভাবে তোমার ওই মরা মুখটা দেখতে না হয়, পর্দার আড়ালে থাকবে। ঠিক তখনই জাওয়াত নিচে নেমে এলো। তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি। সে আরিশাকে মেঝে মুছতে দেখে এক অদ্ভুত আনন্দ পেল। সে আরিশার মোছা মেঝের উপর জুতো পরে হেঁটে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। আরিশা আবার সেই জায়গাটা মুছতে শুরু করলো। জাওয়াত নাস্তা করতে করতে তার বোনকে বলে, নীরা, আজ থেকে আরিশাকে কোনো ফোন ব্যবহার করতে দিবি না। বাইরের জগতের সাথে ওর সব যোগাযোগ বিচ্ছিন্ন। আয়েশা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কেন? আমি আমার বাবার সাথে কথা বলতে পারবো না কেন? জাওয়াত ডাইনিং টেবিল থেকে উঠে এসে আয়েশার খুব কাছে এসে দাঁড়ালো। কারণ তোমার বাবা জানুক তুমি জাওয়াত সিদ্দিকীর সাথে সুখে আছো। যদি সে জানে যে তার মেয়ে আমার বাড়িতে ঝাড়ু দিচ্ছে, তবে হয়তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। তুমি কি সেটা চাও? জাওয়াদ আরিশা স্তব্ধ হয়ে গেল। জাওয়াদের প্রতিটি কথার বিষণ্ণমাখা তীরের মতো তার বুকে বিঁধছিল। সে বুঝল জাওয়াদ তাকে মানসিকভাবে তিলে তিলে মারতে চায়। অন্যদিকে ডেনমার্কের কোপেন হেগেনে তখন সকাল। যুবকটির নাম আরহাম শাহরিয়া। সে ব্যাগ গোছাতে ব্যস্ত, তার চোখে মুখে দেশে ফেরার ব্যাকুলতা। সে তার বন্ধুকে ফোন করে বলল, দোস্ত, আগামীকালকে টিকিট কেটে ফেলেছি, আরিশাকে সারপ্রাইজ দেবো। ও ভাবতে পারবে না যে আমি এত তাড়াতাড়ি ফিরবো। বন্ধু হাসি মুখে জানালো, দারুণ খবর আরহাম। আরিশা ভাবি নিশ্চয় তোর জন্য অপেক্ষা করছে। 5 বছর পর দেখা হবে, ভাবতেই ভালো লাগছে। আরহাম ছবির ফ্রেমটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে ভাবলো, আর মাত্র কয়েক ঘন্টা আরিশা, আমি আসছি তোমার সব কষ্টের অবসান ঘটাতে। বাংলাদেশে বেলা বাড়ার সাথে সাথে আরিশার উপর অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। জাওয়াদের মা রান্নাঘরে এসে আরিশাকে বলল, আজ আমাদের কিছু বিশেষ গেস্ট আসবে।
10 পদের রান্না তোমাকে একাই করতে হবে। আর মনে রেখো, খাবারের লবণের হেরফের হলে তোমাকে আজ সারা রাত না খাইয়ে রাখা হবে। আয়েশা রান্না করতে করতে ঘামছিল, তার নরম হাতগুলো আগুনের তাপে লাল হয়ে গেছিল। হঠাৎ জাওয়াদের বোন নীরা এসে তার পিঠে একটা ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি করো, জাওয়াদ ভাইয়া ওর ওর নতুন এক বন্ধু সাথে আসছে। তোমার মতো কুৎসিত কাউকে যেন তারা আর না দেখে। বিকেলে জাওয়াদ আর তার বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। আয়েশা ট্রে হাতে চা পৌঁছে দিল। সেই ঘুমটা দিয়ে মুখ ঢেকে ট্রেটা নিয়ে গেল। জাওয়াদের এক বন্ধু কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, জাওয়াদ, নতুন কাজের লোক নিয়েছিস? চেহারা তো দেখা যাচ্ছে না। জাওয়াদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, বিশেষ এক কাজের লোক, খুব দামি, তাই একটু সামলে রাখি। বন্ধুদের হাসাহাসির মধ্যে আয়েশার মনে হলো সে মাটির সাথে মিশে গেছে। রাত যখন 10টায় গেস্টরা চলে যাওয়ার পর আয়েশা তখন হাঁড়ি পাতিল মাজছিল। জাওয়াদ রান্নাঘরে আসলো। সে আরিশার খুব কাছে এসে বলল, কেমন লাগছে আরিশা? তোমার সে স্বপ্নের রাজকুমার আজ তোমার প্রভু। কেমন লাগছে দাসী হতে? আয়েশা মাজুনিটা রেখে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে এখন আগুনের শিখা। সে জানালো, তুমি আমাকে যতই নিচু দেখানোর চেষ্টা করে যাও, আমার মনটা তুমি কিনতে পারোনি। তুমি যা করছো তার বিচার উপরওয়ালা করবে। যাও। আয়েশার গাল শক্ত করে চেপে দিল। সে জানালো, বিচার? বিচার তো আমি করছি আরিশা। তোমার বাবা আমার বাবাকে যে অপমান করেছিল, আজ তুমি সেই অপমানের সুদে আসলে মিটিয়ে দিচ্ছ। আরিশা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বলল, বাবা যদি ভুল করে থাকেন, তবে তুমি কেন একই ভুল করছো জাওয়াত? তুমি তো একজন অপরাধী হয়ে যাচ্ছ। যাও, তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, আমি অপরাধী কি না সেটা সময় বলবো। এখন যাও, আমার রুমের সব ফাইলগুলো গুছিয়ে রাখো। আর মনে রেখো, আমার পারমিশন ছাড়া ঘুমানোর কথা ভাবতে পারবে না। রাত 12টায় আয়েশা যখন জাওয়াদের স্টাডি রুমে ফাইল গোছাচ্ছিল, তখন সে একটা ডায়েরি দেখতে পেল। ডায়েরি পাতায় তার আর জাওয়াদের প্রেমের দিনগুলো লেখা। জাওয়াদ একদিন লিখেছে, আরিশা ছাড়া আমার জীবন অর্থহীন। আয়েশার চোখ দিয়ে এক ফোঁটা জল ডায়েরির পাতায় পড়ল। হঠাৎ জাওয়াদ ঘরে ঢুকলো। ডায়েরিটা আরিশার হাত থেকে কেড়ে নিল। সে রাগে চিৎকার করে বলল, এটা স্পর্শ করার সাহস কে দিল তোমাকে? এগুলো সব মিথ্যে ছিল আরিশা, মিথ্যে। সে ডায়েরিটা আরিশার সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আরিশা শান্ত গলায় বলল, কাগজ ছিঁড়লে স্মৃতি মোছা যায় না জাওয়াদ। তুমি আমাকে যতই ঘৃণা করো, আমি জানি তোমার হৃদয়ে কোনো এক কোণায় এখনো সেই পুরনো জাওয়াত বেঁচে আছে। জাওয়াত তার গলার চেপে ধরে বলল, সেই জাওয়াত মরে গেছে যেদিন আমার বাবা রাস্তায় দাঁড়িয়ে অপমানিত হয়েছিল। এখন যাও আমার চোখের সামনে থেকে। আয়েশা তার স্যাঁতস্যাঁতে ঘরে ফিরে তাকালো। সে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে মনে মনে আরহামকে ডাকলো। যদি সে জানে না আরহাম এখন কোথায়, কিন্তু তার অবচেতন মন বলছে, কেউ একজন আসছে তার এই অন্ধকার জগৎ থেকে উদ্ধার করতে। পরদিন সকালে কোপেনহেগ থেকে আরহামের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘের উপর দিয়ে উঠতে উঠতে আরহাম ভাবছিল, আরিশা, তোমার ওই হাসি দেখার জন্য আমি পৃথিবীতে যে কোনো বাধা টপকাতে পারি। আমি আসছি। অন্যদিকে আরিশা তখন সিদ্দিকি মেনশনে উঠানে ঝাড়ু দিচ্ছিল। তার পরনে শাড়ি, মলিন আর উস্কো খুস্কো চুল দেখে কেউ ভাবতে পারবে না যে সে একদিন ঢাকার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে ছিল। জাওয়াদের অট্টহাসি আর আয়েশার নীরব কান্না নিয়ে দিনটি এভাবেই শুরু হলো। কিন্তু এই নীরবতার আড়ালে যে বড় কোনো ঝড় আসছে, তা সিদ্দিক পরিবারের কেউ বুঝতে পারল না। রাত তখন গভীর। পুরো সিদ্দিক ম্যানশনের নিস্তব্ধতায় ডুবে আছে। আরিশা জ্বরে তপ্ত শরীর নিয়ে রান্নাঘরের পাশে ছোট্ট ঘরটা শুয়েছে। হঠাৎ ভারী বুটের শব্দে তার তন্দ্রা ভেঙে গেল। জাওয়াদ ঘরে ঢুকেই জাওয়াদ আরিশার বাহু ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করালো। আরিশা ব্যথায় আর্তনাদ করে উঠলে জাওয়াদ তার মুখ চেপে ধরে কর্কশ বলে, চুপ, কোনো চিৎকার নাই। আজ আমি তোমাকে মনে করিয়ে দেবো যে তুমি শুধু এই বাড়ির কাজের লোক নও। আইনত তুমি আমার বিবাহিত স্ত্রী, মানে আমার চাহিদা মেটানোর মেশিন। আর স্বামীর সেবা করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না, তাই না বেবি? আয়েশা কাঁপা কাঁপা বলে, জাওয়াত, আমার শরীরটা খুব খারাপ, দয়া করে। জাওয়াত একটা তাচ্ছিল্যের হাসি আসলো। সে আরিশাকে জোর করে নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেল। ঘরে ঢুকে সে আরিশাকে বিছানায় শুয়ে পড়ল। আয়েশার চোখের জল তখনও বাদ মানছে না। কিন্তু জাওয়াতের হৃদয় আজ ভালোবাসার কোনো স্থান নেই, সেখানে কেবল প্রতিশোধের বিষ। সে আরিশাকে খুব কাছে এসে তার শাড়ির আঁচলটা রুক্ষভাবে সরিয়ে দিল। আয়েশা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে জাওয়াত তার দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরল।
তার স্পর্শে কোনো মমতা ছিল না, ছিল কেবল অধিকার ফলানো এক নিষ্ঠুর দেব। জাওয়াদ আয়েশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার বাবা যখন আমার পরিবারকে পথে বসিয়েছিল তখন তিনি কি আমাদের যন্ত্রণার কথা ভেবেছিলেন? আজ আমি তোমার শরীরে প্রতিটি ইঞ্চি থেকে সেই অপমানের প্রতিশোধ নেব। আজ রাতে তুমি আয়েশা মাহমুদ নও, তুমি কেবল আমার লালসার শিকার। পুরো সময় জাওয়াত অন্তত রুক্ষ আচরণ করল। আয়েশা কান্নায় তার মন গলেনি, বরং সে আয়েশার অসহায়ত্ব উপভোগ করছিল। প্রতিটি চুম্বন ছিল ঘৃণা, আর প্রতিটি স্পর্শ ছিল অপমানের ছাপ। 1 বছরের সম্পর্কে যে মানুষটা আয়েশাকে ফুলের মতো আগলে রাখত, আর সেই মানুষটাই তাকে পশুর মতো ব্যবহার করছে। কাজ শেষে জাওয়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের শার্টের বোতাম আটকাতে আটকে সে অবজ্ঞার দৃষ্টিতে আয়েশার দিকে তাকালো। আয়েশা তখন চাদর দিয়ে নিজেকে ঢেকে মেঝেতে কুড়ে পড়ে আছে। জাওয়াত নির্লিপ্ত গলায় বলল, নিজের অবস্থান দেখেছ আরিশা? তুমি এখন স্রেফ একটা ব্যবহৃত খেলনা। কাল সকালে উঠে আবার কাজে লেগে যাও। আর হ্যাঁ, মনে রেখো, এই অধিকার আমি যখন খুশি তখন খাটাবো। এটা কোনো ভালোবাসা নয়, এটা তোমার শাস্তির একটা অংশ মাত্র। জাওয়াত ঘর থেকে বেরিয়ে যেতে আরিশা চাপা কান্নায় অন্ধকার ঘরটা ভারী হয়ে উঠল। সে বুঝতে পারল জাওয়াত শুধু তার জীবন নয়, তার আত্মসম্মানকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। সিদ্দিকী ম্যানশনের দেওয়ালগুলো যেন আরিশার জন্য এক একটা জীবন্ত কারাগার। সকালে সূর্য আরিশার কাছে আর কোনো নতুন আশার আলো নিয়ে আসে না, বরং নিয়ে আসে একরাশ লাঞ্ছনা আর হাড়ভাঙা খাটুনি। শরীরে গতরাতে জ্বরে খানিকটা তপ্ত হয়ে আছে, কিন্তু তাতে কার কি এসে যায়? এই বাড়ির তো সে এখন মানুষ নয়, কেবল একটা জড়বস্তু। তানিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে কর্কশ গলায় চিৎকার করে উঠল, ওই আরিশা, কালকের এঁটো বাসনগুলো এখনো পরিষ্কার করা হয়নি, ডাইনিং টেবিলে এখনো তেলে তেলে হয়েছে। তোর কি হাত চলে না, নাকি শুধু বাপের টাকার গরমে বসে থাকা শিখেছিস? আয়েশা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ধীর গলায় বলল, তানিয়া, কাল অনেক রাত পর্যন্ত জাওয়াদের স্টাডি রুম পরিষ্কার করছি, কাজগুলো করতে একটু সময় লাগবে। তানিয়া এগিয়ে এসে আয়েশার চুলে মুচড়ে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, তানিয়া নয়, তানিয়া আপু বলবি। এই বাড়ির ছোট বড় সবাই এখন তোর মালিক, আর কাজের অজুহাত দিবি না। 5 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে চকচকে না হলে তোর কপালে দুঃখ আছে। আয়েশা ব্যথায় চোখ বুজে নিল। তার নরম হাতে এখন বড় বড় ফোসকা পড়ছে। সে হাতে বাবা কোনোদিন পানির গ্লাস পর্যন্ত তুলতে দেয়নি। সেই হাত আজ সাবান আর সোডার ঘর্ষণে ফ্যাকাশে হয়ে গেছে। টেবিল মুছতে মুছতে তার মাথাটা চক্কর দিয়ে উঠল। হঠাৎ পায়ের কাছে জাওয়াদের দামি জুতো জোড়া এসে থামল। জাওয়াদের তার সুগন্ধি ছড়িয়ে দাঁড়িয়েছে, হাতে একটা চাবুক সদৃশ্য বেল। সে বেলটা দিয়ে আরিশার হাতের উপর মৃদু টোকা দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে আরিশা? আজ তো তোমার বাসর রাতে সাজে থাকার কথা ছিল, তাই না? কিন্তু দেখো বিধাতার কি খেলা, বাসর ঘরে ফুলের বদলে তোমার হাতে এখনো এঁঠো মাজার বাসন। কেমন লাগছে আমার রাজপ্রাসাদের রানী হতে? আয়েশা মাথা নিচু করে নিল, কোনো উত্তর দিল না। জাওয়াতটা চিবুকটা শক্ত করে চেপে ধরল, যাতে সে তার চোখের দিকে তাকাতে বাধ্য হয়। উত্তর দাও আরিশা, আমি যখন কথা বলবো তখন নিচের দিকে তাকিয়ে থাকবে না। আমি কি তোমাকে যথেষ্ট আরাম দিচ্ছি না? আয়েশা ধরা গলায় বলল, জাওয়াত, ভালোবাসা যখন ঘৃণার রূপ নেয় তখন সেই মানুষটা অস্তিত্ব বিষাক্ত হয়ে যায়। তুমি আমাকে কষ্ট দিয়ে শাস্তি পাচ্ছ তো? তবে তাই হোক, আমার শরীরের জখম হয়তো শুকিয়ে যাবে, কিন্তু তোমার এই নিষ্ঠুরতা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। জাওয়াদের চোয়াল শক্ত হয়ে গেল। সে আরিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তর্ক করার সাহস এখনো আছে দেখছি। মা, আরিশার দুপুরের খাবার বন্ধ। ও আজ বাড়ির পেছনের বাগানের আগাছা পরিষ্কার করবে। রোদে পুড়ে ও যেন বুঝতে পারে আয়েশা মহৎ এখন কে। জাওয়াদের মা তৃপ্তির হাসি বসলেন, ঠিক বলছিস বাবা, ওর বাপের অহংকার ভাঙতে হলে ওকে রোদে পোড়ানোই দরকার। দুপুরে গনগনে রোদে আরিশা বাগানে ঘাস কাটছিল। মাথার উপর সূর্যটা যেন আগুনে ঢলছে। তার সাদা চামড়া লাল হয়ে ঝলসে গেছে, তৃষ্ণার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু এক ঢোক জল দেওয়ার মতো কেউ নেই। জাওয়াদের বাবা বারান্দায় বসে আরাম করে চা খাচ্ছিল, আর চোখে আরিশার কষ্ট দেখছিল। এটাই যেন ওনার দীর্ঘদিনের লালিত প্রতিশোধের পূর্ণতা। হঠাৎ আরিশা জ্ঞান হারিয়ে ঘাসের উপর লুটিয়ে পড়ল, কিন্তু কারো মনে মায়া জাগলো না। নীরা এসে এক বালতি ভর্তি পানি আরিশার গায়ে ঢেলে দিল। এই যে ঢং শুরু হয়েছে, ওঠ, কাজ শেষ না করে এখানে শোয়া যাবে না। কোপেনহেগ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরাম যখন ঢাকার মাটিতে পা রাখছিল
তখন তার বুকটা দুরু দুরু কাঁপছিল। এয়ারপোর্টের বাইরে আসতে ভ্যাপসা গরম আর ধুলোবালি তাকে অভ্যর্থনা জানালো, কিন্তু আরামের মনে পড়ে আসছে অন্য কোথাও। সে একটা ট্যাক্সি নিয়ে সোজা তার অস্থায়ী ডেরার দিকে রওনা দিল। ট্যাক্সির জানলার বাইরে তাকিয়ে সে ভাবছিল আরিশার কথা। সে ভাবছিল কাল সকালে সে আরিশাদের বাড়ি যাবে। আরিশার বাবা আরাফাত সাহেব তাকে খুব পছন্দ করতেন, তবে আরামের আর্থিক অবস্থা তখন ভালো ছিল না বলে সে বিয়েতে রাজি ছিল না। আজ সে স্বাবলম্বী, আজ সে আরিশার হাত ধরার যোগ্যতা রাখে। আরহাম বিড়বিড় করে বলল, আরিশা, আমি আসছি। তুমি জানো না তোমার এই 5টা বছর দূরত্ব আমাকে কতটা পুড়িয়েছে। এবার আমি তোমাকে আর হাতছাড়া করব না। সে তার ফোনটা বের করে আরিশার নাম্বারে ডায়াল করার চেষ্টা করলো, কিন্তু নাম্বারটা বন্ধ। আরামের কপালে দুশ্চিন্তার ভাব। হয়তো ফোন চার্জে দিয়েছে বা ব্যস্ত আছে। সে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে কোথাও কিছু একটা ভুল হয়েছে। ঢাকার আকাশটা আজ কেন জানি খুব ভারাক্রান্ত লাগছে। সন্ধ্যায় আরিশাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হলো। সারা শরীর রোদে পুড়ে কালচে হয়ে গেছে, গায়ে প্রবল জ্বর। সে রান্নাঘরের কোণে বসে থরথর করে কাঁপছিল। জাওয়াদের মাসে এক থালা পান্তা ভাত সামনে রেখে বলল, খেয়ে নি, রাতে আবার আমার পা টিপতে দিতে হবে। আমার পায়ের ব্যথায় ঘুমাতে পারছি না। আয়েশা ভাতের দিকে তাকিয়ে রইল। এই খাবার গলা দিয়ে নামার মতো অবস্থায় নেই। তার কেবল মনে পড়ছে বাবার কথা। বাবা কি খেয়েছে? জাওয়াতকে সত্যি বাবাকে ফাঁসিয়েছে? একটু পর জাওয়াত ঘরে ঢুকলো। আয়েশাকে কাঁপতে দেখে তার মধ্যে কোনো ভাবান্তর হল না। সে একটি শপিং ব্যাগ থেকে একটা চাকচিক্যময় লাল শাড়ি বের করে আয়েশার দিকে ছুঁড়ে গেল। কাল বাড়িতে একটা বড় পার্টি আছে, আমার ব্যবসার পার্টনার আসবে। তুমি এই শাড়ি পরে সবার সামনে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকবে। তবে সাবধান, কেউ যেন না জানে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে আমার নতুন ব্যক্তিগত পরিচারিকা হিসেবে পরিচয় করে দেব। তোমার রূপ আর বংশের পরিচয় দিয়ে আমি তাদের দেখাবো আয়েশা মাহমুদ আজ আমার পায়ের নিচে। আয়েশা শাড়িটার দিকে তাকিয়ে বুক ফাটা আত্মনাদ করলো, জাওয়াত, তুমি কি মানুষ নও? এতটা অমানুষ কী করে হলে? তুমি আমাকে সবার সামনে ছোট করতে চাও? জাওয়াত তার গলার কাছে আঙুল তুলে বলল, চুপ, একদম চিৎকার করবে না। কাল যদি তোমার অভিনয় একটু খারাপ হয় তবে পরশু সকালে তোমার বাবার হাল শ্রীঘরে থেকে বের হবে। আমি জালিয়াত নয়, খুনের মামলাতেও তাকে ফাঁসাতে পারি, মনে থাকে যেন। জাওয়াত ঘর থেকে বেরিয়ে যেতে আরিশা শাড়িটা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। তার কান্নায় আজ কোনো শব্দ নেই, শুধু আছে এক সমুদ্রের হাহাকার। সে ভাবছে আরাম যদি আজ পাশে থাকতো। আরামকে সে তার বিপদের কথা জানতে পারেনি, তার সাথে শেষ দেখা হয়নি। আয়েশা মনে হচ্ছে সে এক মরণ ফাঁদে আটকে গেছে। একদিকে বাবার জীবন, অন্যদিকে নিজের সম্মান। জাওয়াদের দেওয়া প্রতিটি ক্ষত আজ তাকে নতুন করে চেনাচ্ছে। মানুষটা নিষ্ঠুর, কিন্তু সে জানে না শহরের অন্য প্রান্তে আরাম তার জন্য এক বিশাল শক্তির পাহাড় হয়ে ফিরে এসেছে। রাত যত গভীর হচ্ছে আরিশার জ্বর তত বাড়ছে। অন্ধকারে সে দেখছে জাওয়াদের নিষ্ঠুর মুখ, আর দূরে কোথাও যেন দেখছে আরামের হাতছানি। এই যন্ত্রণার শেষ কোথায়? নাকি মরীচিকার পিছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যাবে তার জীবন? পরদিন সকালে কী হবে? জাওয়াত কি সফল হবে আরিশাকে সবার সামনে অপমানিত করতে, নাকি নিয়তি অন্য কোনো ছক করছে? পরদিন সকালে সিদ্দিকি ম্যানশনে বিশাল ড্রয়িং রুম জুড়ে এক এলাহি কাণ্ড। কাঁচের সোফায় ঝাড়বাতিগুলো ঝকঝক করছে, সোফার কুশনগুলো নতুন কভারে মোড়ানো। পুরনো নামি ক্যাটারিং সার্ভিসের সুগন্ধি খাবার ঘ্রাণ মোমো করছে। আজ জাওয়াদের নতুন ব্যবসায়ী পার্টনার আগমন। আয়েশা তখন রান্নাঘরে পাশের স্যাঁতস্যাঁতে ঘরে মেঝের উপর স্তব্ধ হয়ে বসেছিল। গত রাতে তীব্র অপমান, পশুর মতো আচরণ আর শরীরের সেই দগদগে ক্ষতগুলো এখনও তাজা। জাওয়াত তাকে যেভাবে ব্যবহার করছে তা মনে পড়লে তার পুরো শরীর ঘৃণায় শিউরে ওঠে। গায়ের জ্বরটা কমেনি, বরং চোখের নিচে কালো দাগগুলো আর স্পষ্ট হয়েছিল। হঠাৎ করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো জাওয়াদের বোন তানিয়া। তার হাতে সেই লাল টকটকে শাড়িটা। আয়েশার দিকে ওটা ছুড়ে দিয়ে নাক সিটকে বলল, কিরে, এখন ওই ভিখারির মতো বসে আছিস? ভাইয়ে যে শাড়িটা দিয়েছিল ওটা জলদি পর, গেস্টটা চলে এসেছে। আয়েশা শাড়িটার দিকে তাকিয়ে শূন্য গলে বলে, তানিয়া, আমার শরীরটা খুব খারাপ, আমি কি আজ ঘরে থাকতে পারি না? আমি কোনো গেস্টের সামনে যাব না। তানিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আহারে, আমার নবাব জ্যোতি ঘরে থাকবে মানে? ভাইয়া তোকে এই শাড়িতে এমনি এমনি দেয়নি। আজ বড় বড় বিজনেসম্যানদের সামনে তোকে সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হবে, যাতে সবাই বোঝে আরাফাত মাহমুদের অহংকারী মেয়ে আজ তাদের পায়ের জুতো।
বেশি ন্যাকামি না করে 10 মিনিটের মধ্যে ড্রয়িং রুমে আয়। আয়েশা কোনো উত্তর দিল না। সে বোঝে এই পাথরের দেওয়ালে মাথা খুঁড়ে লাভ নেই। কাঁপা কাঁপা হাতে সে লাল শাড়িটা পরে নেয়। আয়নায় নিজের দিকে তাকিয়ে আর নিজেকে চিনতে কষ্ট হচ্ছিল। লাল শাড়িতে আজ কোনো বধূর রূপ নেই, আছে এক বন্দির মরণ কামড়। ড্রয়িং রুমে তখন পাঁচ 4-5 জন নামী ব্যবসায়ী জাওয়াদের সাথে সোফায় বসে হাসাহাসি করছিল। জাওয়াদের বাবা একপাশে বসে তাদের সাথে চুরুট ফুঁকছিল। জাওয়াদ একটা দামি স্যুট পরে সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। ঠিক তখনই আরিশা ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তাকে দেখে জাওয়াদের এক বিজনেস পার্টনার মিস্টার রহমান চোখ বড় বড় করলো। বা জাওয়াদ, তোমার চয়েস তো দারুণ। এই মেয়েটাকে, একে তো ঠিক কাজের লোক বলে মনে হচ্ছে না। বেশ রাজকীয় চেহারা। জাওয়াদ একটা তাচ্ছিল্য হাসি হেসে আরিশার দিকে তাকালো। তার চোখে সেই চেনা পৈশাচিক আনন্দ। সে সোফা থেকে উঠে আরিশার খুব কাছে গিয়ে দাঁড়ালো এবং তার কাঁধে হাত রাখলো। আর সেই ঘৃণায় হাত সরে যেতে চাইল, কিন্তু জাওয়াদের হাতের চাপ আরও বাড়ল। জাওয়াদ তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, রহমান ভাই, চেহারা দেখে ভুল করবেন না। ও হলো আমাদের স্পেশাল পার্সোনাল মেট। তবে হ্যাঁ, ওর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা হয়তো ঢাকার একসময় বিখ্যাত বিজনেসম্যান আরাফাত মাহমুদকে চেনেন। ওনারই একমাত্র আদরের মেয়ে আরিশা মাহমুদ। জাওয়াদের কথা শুনে পুরো ড্রয়িং রুমের উপস্থিতি সবাই স্তব্ধ হয়ে গেল। মিস্টার রহমান অবাক হয়ে বললেন, কি বলছে জাওয়াদ? আরাফাত মাহমুদের মেয়ে তোমার বাড়ির পরিচিকা? এটা কিভাবে সম্ভব? জাওয়াদের বাবা পাশ থেকে গম্ভীর গলায় বলে উঠলেন, সম্ভব রহমান সাহেব, সবই সম্ভব। বাঘের চামড়া খসে পড়লে তো সে বিড়ালই হয়। ওর বাবা জালিয়াতি করে আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। আজ নিয়তি তার মেয়েকে আমাদের ঘরে দাসী বানিয়েছে। আরিশা আর সহ্য করতে পারল না। সে জাওয়াদের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মিথ্যে, সব মিথ্যে। জাওয়াদ, তোমার আমার বাবাকে নিয়ে একটাও মিথ্যে কথা বলবে না। আমার বাবা কোনো জালিয়াতি করেনি, তোমরাই তাকে ফাঁসিয়েছ। জাওয়াদের মুঠো মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। সে আরিশার চুল মুঠো করে সবার সামনে দিয়ে টান দিয়ে নিজের দিকে আনলো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, খুব বার বেড়েছ তোমার। বন্ধুদের সামনে আমার মুখে মুখখানি করছো? ভুলে গেছো কাল রাতে তোমার কী হাল করছি? নাকি আজ রাতে আবার মনে করিয়ে দিতে হবে? আয়েশার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু সে মুখ নিচু করলো। সে জাওয়াদের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি একটা কাপুরুষ জাওয়াদ। গায়ের জোর আর ব্ল্যাকমেল করে একটা মেয়েকে আটকে রেখেছিল। তোমার সেই অহংকার একদিন ধুলোয় মিশে যাবে। জাওয়াদ তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। বন্ধুদের তাকিয়ে বলল, দেখলে তো, রক্তের গরম এখনও কমেনি। আয়েশা, যাও, সবার জন্য ভেতরের ঘর থেকে জুস আর নাস্তা নিয়ে এসো। আর খবরদার আমাদের সামনে থেকে একদম সরবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটে আরহাম শাহরি অস্থিরভাবে পায়চারি করছে। সকাল থেকে সে আয়েশার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ আরিশার কোনো সঠিক খবর দিতে পারছে না। শেষমেশ সে আরিশার এক বান্ধবীর কাছ থেকে জানতে পারল, আয়েশা গত কয়েকদিন ধরে নিখোঁজ। তার বাবার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরহাম আর স্থির থাকতে পারল না। সে সোজা আরিশাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো বাড়িটা তালা ঝুলছে। চারপাশটা কেমন জনমানবহীন। আরহামের পাশে এক প্রতিবেশীকে জিজ্ঞেস করলো, ভাইয়া, এই বাড়ির মালিক আরাফাত সাহেব কোথায় গেছেন বলতে পারেন? লোকটা একটু ইতস্তত করে বলল, আরে ভাই, ওনাদের কথা আর বলবেন না। ওনার নামে নাকি অনেক টাকার ফ্রড কেস হয়েছে। লোক লজ্জার ভরে উনি এখন কোথায় যেন লুকিয়েছেন। আর ওনার মেয়ে আরিশা নাকি কার সাথে পালিয়ে বিয়ে করছেন। ব্যাস, পুরো পরিবার শেষ। কথাটা শুনতে আরামের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, পালিয়ে বিয়ে করছে? কার সাথে? আরিশা তো এমন করতে পারে না। লোকটা মাথা চুলকে বলল, সঠিক জানি না ভাই, তবে শুনেছি জাওয়াদ সিদ্দিকী নামে এক ছেলের সাথে ওনার মেয়ের চক্কর ছিল। ওই ছেলে নাকি ওনাদের এই দশা করছে। জাওয়াদ সিদ্দিকী নামটা শুনতে আরামের হাত দুটো মুঠো হয়ে গেল। সে বুঝতে পারল আরিশা কোনো সুখে নেই। সে কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার। আরাম তার গাড়ি নিয়ে বসলো এবং তার সেক্রেটারিকে ফোন করে বলল, হ্যালো রনি, এখনই সিদ্দিকী মেনশন আর জাওয়াদ সিদ্দিকীর পুরো কুণ্ডলি আমার টেবিলে চাই। ও কোথায় থাকে, কী ব্যবসা করে, সব। আর হ্যাঁ, ঢাকার টপ লয়ারদের সাথে আমার একটা মিটিং ফিক্স হলো। আরাফাত মাহমুদের নামে কী কেস আছে আমি দেখতে চাই। জাস্ট ডু ইট নাও। আরামের চোখ দুটো এখন আর সেই শান্ত কোপেনহেগের যুবকের মতো নেই। সেখানে জ্বলছে আরিশার উদ্ধার আর অপরাধীদের ধ্বংস করার এক তীব্র অধিকার জেদ।
বিকেলে সিদ্দিকী মেনশনের পার্টি শেষ। গেস্টরা চলে যাওয়ার পর ড্রয়িং রুমটা যেন আরও বেশি বিষাক্ত লাগলো। আয়েশা তখন লাল শাড়ি পরে এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল, তার পা দুটো সায় দিচ্ছিল না। জাওয়াতের মা তৃপ্তির ঢেকুর তুলে, জাওয়াত, আজ তোমার বন্ধুর সামনে মেয়েটাকে যা সাইজ করলি না, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবার একে শাড়ি খুলতে বল। রান্নাঘরে রাতের রান্নার অনেক কাজ বাকি। জাওয়াত সোফায় পা তুলে আরিশার দিকে তাকিয়ে একটা সিগারেট ধরলো। ধোঁয়াটা আরিশার মুখের উপর ছেড়ে দিয়ে বলল, কিরে আরিশা, খুব তো তেজ দেখাচ্ছিলি রহমান ভাইয়ের সামনে, এখন তেজ কোথায় গেল? আরিশা শান্ত কিন্তু দৃঢ় গলে বলল, যে এখনো মরেনি জাওয়াত। তুমি অনেক আমাকে যত বেশি আঘাত করবে, আমার ভেতরে ঘৃণা তত বেশি শক্তিশালী হবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার এই পুরো বাড়ি রাস্তায় এসে দাঁড়াবে। জাওয়াত হা হা করে হেসে উঠল। রাস্তায় দাঁড়াবো আমরা? তুমি আসলে একটা বোকা মেয়ে আরিশা। এই জাওয়াত সিদ্দিকী কাউকে ভয় পায় না। নীরা, ওকে নিয়ে যা। আজ রাতে ও যেন একটুও না ঘুমোয়। পুরো বাড়ির সব পাপোশ ওর চাদর ধুয়ে সাফ করব। নীরা এগিয়ে এসে আরিশার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আয়েশা আর বাধা দিল না। সে জানে এই অন্ধকারের পরে আলো আসবে। সে মনে মনে শুধু একজনের কথা ভাবছিল, আরহাম। সে বিড়বিড় করে বলল, আরহাম, তুমি যেখানেই থাকো একবার এসে আমাকে এই নরক থেকে নিয়ে যাও। আমি আর পাচ্ছি না। তানিয়া আরিশাকে টানতে টানতে বাড়ির পেছনে ওয়াশরুমে নিয়ে গিয়ে একগাদা নোংরা চাদর, পর্দার কাপড় আর ভারী পাপোশের সামনে ছুড়ে দিল। এই নাও মহারানী, তোমার রাতের ডিউটি। একটা কাপড়ের জন্য দাগ না থাকে। সব ধুয়ে উঠোনে শুকোতে হতো, তারপর ঘুমার কথা ভাববে। তানিয়া ঠোঁট বাঁকিয়ে হাসলো। আয়েশা অবর হাত দুটো দিয়ে একটা ভারী চাদর টেনে নিল। ঠান্ডা পানি আর ডিটারজেন্টের তীব্র ক্ষারে তার ফোসকা পড়া হাতগুলো যেন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বলতে লাগলো। চোখের জল টপ টপ করে বালতি ফেনা মেশানো পানি গিয়ে পড়ছিল। গত রাতে জাওয়াদের সেই পাশবিক আচরণ আর তার বিষাক্ত কণ্ঠস্বর আয়েশার মগজে হাতুড়ি পেটাচ্ছিল। তুমি এখনো স্রেফ একটা ব্যবহৃত খেলনা। সে ফুঁপিয়ে উঠে বিড়বিড় করে বলল, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? ভালো তো বেসেছিলাম জাওয়াতকে। একটা বছর ধরে যে মানুষটা আমার ছায়াকেও আগলে রাখতো, সে এত পৈশাচিক কীভাবে হতে পারে? ঠিক তখনই ওয়াশরুমের দরজায় এসে দাঁড়ালো জাওয়াত। শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোছানো, চোখের ঠান্ডা ক্রূরতা। সে আরিশার এই বিধ্বস্ত রূপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। ধীর পায়ে এগিয়ে এসে আরিশার ভেজা চুল মুঠি করে মাথার পিছন দিকে হেলে ধরে। কী হলো আরিশা, কাঁদছো কেন? চোখের জল ফেললে কি পাপোশগুলো ময়লা পরিষ্কার হবে, নাকি তোমার এই কান্নার আওয়াজ দিয়ে তোমার বাবাকে জেল থেকে বাঁচানোর চেষ্টা করছো? জাওয়াত চিবিয়ে চিবিয়ে বলল। আয়েশা যন্ত্রণায় চোখ বন্ধ করে বলল, জাওয়াত, দোহাই তোমার, মানুষের চামড়া পরে আর কতদিন এই পশুর মতো আচরণ করবে? তুমি কি একটু শান্ত হয়নি আমাকে এভাবে তিলে তিলে শেষ করে? জাওয়াত আরিশের গালটা শক্ত করে চেপে ধরে মুখটা তার খুব কাছে নিয়ে এলো। তার নিঃশ্বাসে তামাকের কটুগন্ধ। শান্ত। আরাফাত মাহমুদের অহংকার যেদিন মাটিতে মিশবে, ওনার মেয়ে যেদিন আমার পায়ে ধুলো হয়ে থাকবে, সেদিন আমি শান্ত হব, তার আগে নয়। মনে রেখো আরিশা, প্রতিটি রাতে যেমন তোমার শরীর আর আত্মসম্মান আমার কাছে বন্দি, প্রতিটি দিনে ঠিক তেমনই তোমার এই দাসী জীবন আমার হুকুমের গোলাম। কথাটা শেষ করে জাওয়াত আরিশাকে মেঝের উপরে এক ঝটকায় ফেলে দিল। আরিশার কপালটা ওয়াশরুমের কলের সাথে লেগে কেটে গেল আর সামান্য রক্ত বেরোতল। কিন্তু জাওয়াত সেদিকে একবারও তাকালো না। গিয়ে পকেট থেকে শীষ বাজাতে বাজাতে চলে গেল। এদিকে রাত 12টার দিকে ঢাকার একটি নামী রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে বসেছিল আরহাম শাহরিয়া। তার সামনে ঢাকার একজন বাঘা আইনজীবী বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিক সাহেব বসে আছেন। আরহামের সেক্রেটারি রনি জাওয়াত সিদ্দিকের পরিবারের একটা ফাইল আরহামের সামনে রাখলো। ব্যারিস্টার রফিক ফাইলটা উল্টে পাল্টে দেখলেন। আরহামের কেসটা কিন্তু বেশ জটিল। আরাফাত মাহমুদ সাহেবের জালিয়াতি মামলা করা আছে, সেগুলো পেপারসগুলো খুব নিখুঁতভাবে সাজানো। ব্যাংক লোন আর জাল সইয়ের এমন কিছু প্রমাণ জাওয়াদের বাবা কোর্টে সাবমিট করছে, যা ওনাকে সহজে জামিন পেতে দেবে না। আর সবচেয়ে বড় কথা, আরাফাত সাহেব গত 3 দিন ধরে নিখোঁজ। আরামের চোখ দুটো ক্ষোভে লাল হয়ে উঠল। সে টেবিলের উপর হাতটি জোরে চাপলো। নিখোঁজ মানে? জাওয়াত সিদ্দিকী ওনাকে কোনো এক গোপন জায়গায় আটকে রেখেছেন। আমি জাওয়াতকে চিনি না, কিন্তু ওর এই নোংরা চাল আমি বুঝতে পারছি। রফিক ভাই, টাকার কোনো চিন্তা করবেন না। ডেনমার্কে আর আমার পুরো বিজনেস আমি যেভাবে হোল্ড করছি, এখানেও আমি আমার সব ক্ষমতা
খাটাতে রাজি। আমাকে শুধু আরিশা আর ওর বাবার খোঁজ দিন। রনি পাশ থেকে বলে, স্যার, আমি জাওয়াদের বাড়ির উপর নজরে রাখার লোক রাখছি। সিদ্দিকি মেনশনের ভেতরে কী হচ্ছে কাল দুপুরের মধ্যে সব ইনফরমেশন পেয়ে যাব। তবে একটা খবর পেয়েছি, জাওয়াদ নাকি দিন কয়েক আগে একটা মেয়েকে জোর করে বা ফুসলিয়ে বিয়ে করে বাড়িতে এনেছে। আর আমার বুকের ভিতরটা এক মুহূর্তে ফাঁকা হলো। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে রনির কলার চেপে ধরল। কি বললি, কাকে বিয়ে করছে? রনি আমতা আমতা করলো, সঠিক নামটা এখনও জানতে পারিনি স্যার। তবে মেয়েটা নাকি ওনাদের বাড়িতে আছে। কেউ বলছে এটা কাজের লোক, আবার কেউ বলছে ওটা আরাফাত সাহেবের মেয়ে। আরামের হাত দুটো কাঁপতে লাগলো। আরিশা? তারা এসে অন্য কারো বাড়িতে, তাও আবার ওই প্রতারক জাওয়াতের কাছে। 5টা বছর ধরে যে মেয়েটার পবিত্র স্মৃতিকে বুকে নিয়ে সে বিদেশের মাটিতে দিনরাত এক করে টাকা কামিয়েছে, আর সেই মেয়েটা কারোর লালসা আর প্রতিশোধের শিকার। আরাম জানলার কাছ দিয়ে বাইরের অন্ধকারে ঢাকার দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে গেল। মনে মনে সে এক ভয়াবহ প্রতিজ্ঞা করল, জাওয়াত সিদ্দিকী, তুমি আরিশের গায়ে যদি একটা আঁচড় কেটে থাকো, তবে এই আরাম শাহরিয়া তোমার পুরো সাম্রাজ্য জীবন্ত কবর দেবে। ডেনমার্ককে আরামকে তোমরা চেনোনি, এবার চিনবে। পরদিন ভোর 4টা। আরিশা কোনমতে সমস্ত চাদর আর পাপোশ ধুয়ে উঠোনে মেলে দিয়ে নিজের স্যাঁতস্যাঁতে ঘরে এসে মেঝেতে শুয়ে পড়ল। হাত পা কাঁপছে, কপালে জমে থাকা রক্তটা শুকিয়ে শক্ত হয়েছে। খিদে আর ক্লান্তিতে তার চোখ দুটো বুজে আসলো। ঠিক তখনই সকালের আলো ফোটার আগে জাওয়াদের মা তৃপ্তি সিদ্দিকী দরজায় এসে লাথি মারল, এই আরিশা, ওঠ, সকালে নাস্তার জন্য আটা মাখতে হবে। জাওয়াদ 8টায় অফিস যাবে, দেরি হলে তোর পিঠে চামড়া থাকবে না। আয়েশা চোখ মেলল, তার চোখ দিয়ে আর জল বেরোচ্ছে না, সব জল শুকিয়ে গেছে। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার ভেতরে অসহায়তা, মেয়েটা যেন আজ রাতে মরে গেছে। সেখানে জন্ম নিয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সে মনে মনে বলল, তোমাদের সব অত্যাচার আমি সহ্য করেছি জাওয়াত, কিন্তু যেদিন আমি বাজি উল্টাবো, সেদিন তোমাদের ক্ষমা করার মতো দয়া এই আরিশার মনে থাকবে না। ভোরের আলো তখন ঢাকার আকাশে পুরোপুরি ফোটেনি। সিদ্দিকী মেনশনের চারপাশটা এক অদ্ভুত কুয়াশায় ঢাকা। আরিশার রান্নাঘরের ঠান্ডা মেঝেতে দাঁড়িয়ে অবুঝ হাতটা আটা মাখছিল। গত কয়েকদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন তার শরীরটা কঙ্কালসার করে তুলেছে। কপালে লেগে থাকা কালকের রক্তটা শুকিয়ে চটচটে করছে। মাথার ভিতরে এক তীব্র যন্ত্রণা, কিন্তু আজ তার চোখে কোনো পানি নেই। চোখের সব জল যেন কাল রাতে বাষ্প হয়ে উড়ে গেছে। এখন সেখানে শুধু এক অদ্ভুত শীতল ও শূন্যতা। ঠিক 4:30টায় জাওয়াদ ডাইনিং টেবিলে এসে বসলো। পরনে তার দামি ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো। আরিশা থালা হাতে গরম রুটি আর ভাজি জাওয়াদের সামনে এসে রাখলো। জাওয়াদ একবার আরিশার মুখের দিকে তাকালো। কপালে কাটা দাগ আর চোখের নিচে কালচে দাগগুলো দেখে তার ঠোঁটের কোণে একচিলতে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। জাওয়াদ রুটি মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, রুটিটা আজ একটু শক্ত হয়েছে আরিশা, মন কোথায় ছিল? নাকি এখনও কালকের পার্টিতে রহমান ভাইদের সামনে যে ন্যাকামি করছিলে সেই ঘুরেই আছে? আয়েশা কোনো উত্তর দিল না। সে রোবটের মতো ডাইনিং টেবিলে এক কোণে দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা জাওয়াদকে আরও বেশি খেপিয়ে তুলল। সে হাতের চামচটা প্লেটের উপর জোরে আছাড় দিয়ে বলল, কী হলো? মুখের ভাষায় কি বাপের সাথে সাথে হারিয়ে গেছে? আমি যখন কথা বলবো তখন জবাব দেবে। আরিশা জাওয়াদের চোখের দিকে সোজা তাকিয়ে শান্ত গলায় বলল, যেখানে কথার কোনো মূল্য নেই সেখানে নীরবতার শ্রেয় যায়। তোমার খাবার দাওয়া শেষ, আমি এখন পেছনের কাজগুলো করতে যাচ্ছি। জাওয়াদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আয়েশার খুব কাছে এসে তার ওড়নার এক কোণা টেনে ধরল। এত অহংকার ভালো না আরিশা মহৎ, ভুলে যাও না তোমার বাবার জীবনের চাবিকাঠি এখনও আমার পকেটে। আজ আমি অফিসে যাচ্ছি একটা বিশেষ কাজে। তোমার বাবা একসময় সবচেয়ে বড় ক্লায়েন্ট মিস্টার জামান সাহেব আর আমার সাথে চুক্তি সই করবেন, অর্থাৎ তোমার বাবাকে তিলে তিলে গড়া শেষ সাম্রাজ্য আজ অফিসে এলে আমার নামে হতে যাচ্ছে। কেমন লাগছে শুনতে? আয়েশার বুকটা ধক করে উঠল। জামান আঙ্কেল, যিনি তার বাবাকে নিজের ভাইয়ের মতো দেখতেন, তিনিও আজ জাওয়াতদের জালে ফেসে গেছেন। আয়েশা নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলল, কাগজে সই নিলে মালিক হওয়া যায় না জাওয়াত। অন্যের চোখের জল আর দীর্ঘশ্বাসের উপর রাজপ্রাসাদ তৈরি হয় না, তা খুব দ্রুত ভেঙে পড়ে। জাওয়াত একটা অট্টহাসি দিয়ে আরিশার গালটা আলতো করে থাপ চাপড় দিয়ে বলল, ভেঙে যখন পড়বে তখন দেখা যাবে, আপাতত আজকের দিনটা উপভোগ করো। মা আর নীরাকে বলে যাচ্ছি, আজ যেন তোমাকে একটু বসতে না দেওয়া হয়। গুড ডে।
মাই পার্সোনাল মেট। যাওয়া শীষ বাজাতে বাজাতে বেরিয়ে যায়। অন্যদিকে ঘড়িতে তখন সকাল 9টা। গুলশানে একটি বিলাসবহুল কর্পোরেটের অফিসিয়াল কনফারেন্সে বসে আছে আরাম সাহেরিয়া। তার সামনে ল্যাপটপের স্ক্রিনে সিদ্দিকী ম্যানশনের বাইরের কিছু ছবি ভাসছে, যা তার লোক গোপনে তুলছে। আরাম ডান হাতের আঙুলগুলো টেবিলের উপর অনবরত টোকা দিচ্ছে। তার চোখ দুটো এক ধরনের শিকারী হিংস্রতা। রনি রুমে ঢুকে ফাইলটা টেবিলের উপর রাখলো। স্যার, আপনি যা অনুভব করেছেন তাই ঠিক। আরাফাত মাহমুদ সাহেবকে জাওয়াদ সিদ্দিকীর বাবা কোনো জেলে পাঠায়নি। তারা একটা ভুয়ো কাগজ তৈরি করে ওনাকে সামাজিকভাবে হেনস্থা করেছিল, আর ওনাকে ঢাকার অদূরে সাভারে একটা পরিত্যক্ত গুদামে আটকে রেখেছিল। আর সবচেয়ে বড় খবর হলো, রনি একটু থামলো। আরামের তীব্র দৃষ্টি তাকিয়ে বলল, থামলে কেন রনি? পরিষ্কার বলো। রনি গলা খাঁকড়ে দিয়ে বলল, স্যার, জাওয়াদ সিদ্দিকী যাকে বিয়ে করে বাড়িতে এনেছে সে আর কেউ নেই, সে আরিশা ম্যান। জাওয়াদ ওনাকে 1 বছরের প্রেমের ফাঁদে ফেলে রেজিস্ট্রারি বিয়ে করেছে, কিন্তু বাড়িতে ওনাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি, ওনাকে দাসীর মতো খাটানো হচ্ছে। জাওয়াদ ওনার উপর প্রচণ্ড শারীরিক ও মানসিক টর্চার করছেন। কাল রাতে নাকি ওনাদের বাড়িতে বড় গেস্টদের সামনে আরিশা ম্যামকে চারিকা হিসাবে অপমান করেছে। কথাটা শোনার সাথে সাথে আরামের হাতের কফির কাপটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরাম সোফা ছেড়ে এক ঝটকে উঠে দাঁড়ালো। তার পুরো শরীর কাঁপছিল। 5 বছর, দীর্ঘ 5 বছর ধরে যে মেয়েটাকে একটা হাসির জন্য নিজের দিনরাত এক করে দিয়েছে, বিদেশে মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটেছে, আজ সে শত কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে শুধু আরিশাকে রাজকন্যা বানিয়ে রাখবে বলে। আর আজ সেই আরিশা অন্য এক পশুর ঘরে বন্দি হয়ে মেঝে তাকে অপমান করছে। আরাম 2 হাত টেবিলের উপর চেপে ধরে নিচু কিন্তু বজ্রকণ্ঠে বলল, জাওয়াদ সিদ্দিকী, তুমি নিজের মৃত্যু পরোয়ানা নিজে লিখে ফেলছো। রনি, আমাদের লিগ্যাল টিমকে বলো আরাফাত সাহেবের বিরুদ্ধে যত ভুয়ো কেস সবগুলো কাউন্টার ফাইল রেডি করতে। আর আমাদের সিকিউরিটি টিমকে বলো আজ রাতের মধ্যে সাভারের ওই গুদাম থেকে আরাফাত সাহেবকে উদ্ধার করতে। ওনার একটা চুলও যেন নষ্ট না হয়। রনি বলল, আর আরিশা ম্যাম, ওনাকে কি এখনই ওখান থেকে বের করে আনবো? আরাম জানলার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। না, আরিশা এখনও জাওয়াদের আইনি স্ত্রী। আমি যদি গায়ের জোরে ওকে তুলে আনি তবে জাওয়াদ আইনি চাল চালবে। আমি জাওয়াদকে শুধু হারাতে চাই না রনি, আমি ওর অহংকার, ওর টাকা, ওর পরিবার সব ধুলোয় মিশিয়ে দিতে চাই। ও আরিশাকে যেভাবে তিলে তিলে মেরেছে, আমি ওকে প্রতিদিন 1 ফোঁটা করে বিষ দিব। জাওয়াদ আজ মিস্টার জামানের সাথে মিট করতে যাচ্ছে। আমাদের ডেনমার্কের মূল ফান্ড থেকে জামাত সাহেবকে ডাবল অফার করো। আজ বিকেলের মধ্যে জাওয়াদ ওই ডিল বাতিল হবে। রনি মাথা ঝুঁকে বলে, ইয়েস স্যার, এখনই ব্যবস্থা করছি। দুপুরে সিদ্দিকী ম্যানশনের অত্যাচারের মাত্রা আরও এক ধাপ বেড়ে গেল। জাওয়াদের মা তৃপ্তি সিদ্দিকী ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে আরিশাকে ডাকলেন, ওই আয়শা, এদিকে আয়। আয়শা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বলুন। তৃপ্তি দেখতে একটা নোংরা বাটি আরিশার দিকে এগিয়ে দিয়ে বলেন, তানিয়ার রুমের বাথরুমের পাইপটা জ্যাম হয়েছে, ময়লা পানি উপচে পড়ছে, তুই এখনই গিয়ে ওটা হাত দিয়ে পরিষ্কার করবো, কোনো ঝাড়ুটোর দরকার নেই। ঘরে চাকর থাকতে বাইরের লোক টাকা দেবো কেন? আর সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে মাথা নিচু করবে, মা, আমি ঘরের বাকি সব কাজ পারবো, কিন্তু ওটা আমি পারবো না। পাশ থেকে তানিয়া চিপস চিবোতে চিবোতে এগিয়ে এলো। সে আয়েশার পিঠে একটা সজ্জায় ধাক্কা পড়লো, পারবো না মানে কি? তোর বাপ কি এখনও লাখ টাকা আছে নাকি যে তুই নবজাতি সেজে থাকবি? ভাই তোকে পরিষ্কার বলে দিয়েছে না, এই বাড়ির সব নোংরা তোকে সাফ করতে হবে। যা বলছি কর, নইলে এখনও ভাইকে ফোন করে তোর বাপের জেলের মেয়াদ বাড়িয়ে দেবো। আয়শা আর কোনো কথা বলল না। তার চোখের কোণ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ধীর পায়ে তানিয়ার রুমের দিকে চলে গেল। নিজের হাত দুটো দিয়ে যখন সে নোংরা পানি পরিষ্কার করছিল, তখন তার মনে হচ্ছিল এই পৃথিবীর সব আলো যেন নিভে গেছে। যাওয়া তাকে ভালোবাসার নামে যে নরককে এনে দাঁড় করেছে, সেখান থেকে মুক্তির কোনো পথ দেখছে না। কাজ শেষ করে আরিশা যখন নিচে নেমে এলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। সারা শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। নীরা এসে তাকে একটা পুরনো সুতির শাড়ি ছুরি দিয়ে বলল, যা কলপারে গিয়ে ধুয়ে আয়। আর হ্যাঁ, আজ রাতে ভাইয়ের জন্য বিশেষ রান্না করতে হবে। ভাইয়া আজ একটা মস্ত বড় বিজনেস ডিল সাইন করেছে, ওনার মুড যেন খারাপ না হয়। বিকেল 5টা। জাওয়াদ অফিসের কেবিনে এক ঝড় বয়ে যাচ্ছিল। জাওয়াদ টেবিলের উপর থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দিয়ে তার সেক্রেটারির উপর চিৎকার, কি বলে তুই?
মিস্টার জামান আমাদের ডিল ক্যান্সেল করেছে, কিন্তু কেন? সব তো ফাইনাল ছিল। জাওয়াদের চোখে মুখে রাগে লাল। সেক্রেটারি কাঁপতে কাঁপতে বলল, স্যার, মিস্টার জামানকে হঠাৎ ডেনমার্কে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে ডাবল প্রফিটের অফার দেওয়া হয়েছে। আর সেই কোম্পানির ওনার নাকি আজই বাংলাদেশে ল্যান্ড করছে। ওনার ক্যাশ পেমেন্ট করে দিয়েছে। তাই জামান সাহেব আমাদের সাথে আর কোনো বিজনেস করতে রাজি না। জাওয়াদ তার চেয়ার ধপ করে বসে পড়ে। এই ডিলটার উপর তার কোম্পানি আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ভর করে। সে দাঁতে যাচ্ছে বলে, কে এই ডেনমার্কের কোম্পানি? ওনার নাম কি? স্যার, কোম্পানির নাম শাহরিয়া গ্লোবাল, আর মালিকের নাম আরহাম শাহরিয়া। আরহাম শাহরিয়া নামটা জাওয়াদের মনে এক ধরনের অজানা ভয়ের সৃষ্টি করে। সে এই নাম আগে কোনোদিন শোনেনি। জাওয়াদ সজোরে টেবিলে ঘুষি মেরে, খোঁজ নাও, এই আরাম শাহরিয়া কে? আর ও কেন হঠাৎ করে এই ডিলটা ছিনিয়ে নিল? আই ওয়ান্ট টু নো এভরিথিং। রাত 8টা। জাওয়াদ যখন সিদ্দিকি ম্যানশনে ফিরল তখন মুখোভাব ছিল এক হিংস্র পশুর মতো। বিজনেসের এই বিশাল লস সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। ড্রয়িং রুমে ঢুকতে জাওয়াদের মা হাসি মুখে এগিয়ে এলেন। কিরে বাবা, ডিল ফাইনাল? আজ তো আরিশাকে দিয়ে তোর পছন্দের সব রান্না করেছি। জাওয়াদ কোনো কথা না বলে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। আয়েশা তখন একটা বড় কড়াইতে তরকারি নাড়ছিল। জাওয়াদ গিয়ে আরিশার বাহু এমনভাবে চেপে ধরল যেন আরিশার হাত থেকে খুন্তিটা মেঝেতে পড়ে উঠল। জাওয়াদ, কি করছো? ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। আয়েশা চিৎকার করে উঠল। জাওয়াদ আরিশাকে টেনে হিঁচড়ে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফায় আছাড় দিয়ে ফেলল। তার মা আর বোন অবাক হয়ে তাকিয়ে রইল। জাওয়াদ আরিশার উপর ঝুঁকে গিয়ে বলল, তোর বাবা কি জেলের ভেতর থেকে কোনো চাল চালছে আরিশা? আমার কোটি টাকার বিজনেস ডিল হাতছাড়া হয়েছে। তোদের মতো ছোট লোকদের অভিশাপ লেগে গেছে আমার বিজনেসে। আয়েশা মেঝেতে বসে থেকে হু হু করে হেসে উঠল। তার এই হাসি জাওয়াদের গায়ে আগুনের মতো চালিয়ে ছাড়ল। আয়েশা বলল, আমি বলেছিলাম না জাওয়াদ, অন্যের চোখের জলের উপর গড়া প্রসাদ বেশি দিন টেকে না। আজ তো শুরু, দেখো তোমার এই অহংকার কীভাবে ধুলোয় মিশে যায়। জাওয়াদ রাগে অন্ধ হয়ে বেলটা খুলে ফেলল। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? সে বেল্ট উঁচিয়ে আরিশার পিঠে সজোরে আঘাত করতে লাগলো। আরিশা ভয়ে চোখ বন্ধ করে নিল। সে ভাবল, আজ হয়তো সে আর বাঁচবে না। ঠিক তখনই সিদ্দিকি ম্যানশনের সদর দরজা এক প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। ভেতরে আলো ঝলমল ড্রয়িং রুমে ধুলোর ঝড় উড়িয়ে ভেতরে ঢুকলো 4-5 জন কালো স্যুট পরা বডিগার্ড, এবং তাদের মাঝখানে দিয়ে ধীর এবং গম্ভীর পায়ে ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘদেহী যুবক। পরনে তার নেভি ব্লু কালারের কসমোটাইজ স্যুট। চোখে এক চরম শীতলতা, ধ্বংসাত্মক দৃষ্টি। যুবক আর কেউ নয়, সে আরহাম শাহরিয়া। জাওয়াদের হাতের বেলটা শূন্যে থমকে গেল। জাওয়াদের বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করল, বললেন, কে আপনি? আমার বাড়িতে ঢোকার সাহস কীভাবে পেলেন? আরহাম জাওয়াদের বাবার কোনো কথা উত্তর দিল না। তার চোখ দুটো ড্রয়িংয়ের রুমে মেঝেতে পড়ে থাকা আরিশার উপর গিয়ে থমকে গেল। লাল শাড়ি পরা আরিশার কপালে রক্ত, হাত দুটো ফোসকা পড়া, চোখে এক ধরনের অসহায়তা। আরামের বুকের ভিতরটা যেন ছিঁড়ে গেল। তার এই পবিত্র চঞ্চল আরিশা আজ এই নরকে। আরাম ধীর পায়ে আরিশার দিকে এগিয়ে যেতে লাগলো। জাওয়াতের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই যে মিস্টার, আপনি কে? আমার পার্সোনাল ম্যাটারে ঢোকার চেষ্টা করবেন না। ও আমার কেনা গোলাম, ও আমার স্ত্রী। আরাম জাওয়াদের দিকে তাকালো। সেই দৃষ্টিতে এত তীব্র ঘৃণা ছিল যে জাওয়াদ অবচেতনভাবে এক পা পিছিয়ে গেল। আরাম অন্তত নিচু কিন্তু ধারালো গলা বলে, তোমার স্ত্রী? জাওয়াদ সিদ্দিকী, আজ থেকে ঠিক 24 ঘন্টা পর তুমি এই বাড়িতে থাকার যোগ্যতা হারাবে। আর ও কার স্ত্রী সেটা সময় বলে দিবে। আরহাম আরিশের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার চোখ দুটো আজ প্রথমবারের মতো সজল হয়ে উঠল। সে পরম মমতায় আরিশার কপালে হাত দিতে চাইল, কিন্তু আরিশা ভয়ে কিছুটা পিছিয়ে গেল। সে এখনো আরামকে চিনতে পারছে না, কারণ 5 বছর আগের এই সাধারণ আরাম আজকের এই ক্ষমতাধর আরামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আরাম ধীর গলায় বলল, ভয় পেও না আরিশা, আমি এসেছি। আর মাত্র কয়েক ঘন্টা, তোমাকে এই অন্ধকারের অবসান হতে চললে। জাওয়াদ পেছন থেকে চিৎকার করলো, গার্ডস, এদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু জাওয়াদ গার্ডসগুলো আসার আগে আরামের বডিগার্ড জাওয়াদকে চারপাশে ঘিরে ফেলল। আরাম উঠে দাঁড়িয়ে জাওয়াদের খুব কাছে এগিয়ে দাঁড়ালো। জাওয়াদের চেয়ে সে প্রায় 1 ইঞ্চি লম্বা। সে জাওয়াদের গলাটা আলতো করে ধরে বলল, জাওয়াদ সিদ্দিকী, আজ মিস্টার জামানের ডিলটা শাহরিয়া গ্লোবাল কেড়ে নিয়েছে। তার মালিক আমি, আরহাম শাহরিয়া। আয়েশার গায়ে হাত তোলার যে সাহস তুমি দেখিয়েছ, তার প্রতিটা সেকেন্ডের হিসাব আমি সুদে আসলে উসুল করব। আজ আমি শুধু আরিশাকে দেখতে এসেছি, যে এমন আছে
কাল সকালে আবার দেখাবে কোর্টে। আরাম আরিশার দিকে শেষবারের মতো একবার তাকিয়ে বডিগার্ডদের বলল, চলো। তারা যেভাবে ঝড়ের গতিতে এসেছিল ঠিক সেভাবে বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম জমে এক থমথমে নীরবতা। জাওয়াত কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল। তার কপালে তখন ভয়ের ঘাম। সে বিড়বিড় করে বলল, আরহাম শাওরি ওকে, আয়েশার সাথে ওর কি সম্পর্ক? মেঝেতে পড়ে থাকা আয়েশা তখন স্তব্ধ হয়ে সদর দরজার দিকে তাকিয়েছিল। তার অবচেতন মন ফিসফিস করে বলল, আরহাম, তুমি কি সত্যি ফিরে এসেছো? আরহাম শাহরিয়া তার বডিগার্ডদের নিয়ে যেভাবে ঝড়ের গতিতে সিদ্দিকি মেনশনে ঢুকছিল সে সেভাবে ধুলো ঝড় উড়িয়ে বেরিয়ে গেল। কিন্তু সে চলে যেতে ড্রয়িং রুমের পাতার জন্য জমে বরফ হয়ে রইল। সাদা ভাঙ্গা সদর দরজা দিয়ে বাইরে ঠান্ডা কুয়াশা ঘরের ভেতরে ঢুকে পরিবেশটাকে আরও বেশি থমথমে করে তুলছিল। জাওয়াদ হাতের বেলটা মেঝেতে ফেলে দিকে সোফায় ধপ করে বসে পড়ল। তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম জমার পর সেই ঘাম তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে। এই প্রথম ঢাকার বুকে কেউ তার কলার ধরার সাহস দেখেছে। এই প্রথম কেউ তার চোখের দিকে তাকিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে ধ্বংস করার হুমকি দিয়েছে। তার অহংকারী মন এই অপমান কোনোভাবে মেনে নিতে পারছে না। জাওয়াতের বাবা শওকাত সিদ্দিকী সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, জাওয়াত, এসব কি? কে এই আরাম সাহেরিয়া? ও আজ বিকেলে তোর মস্ত বড় ডিলটা বাতিল করে দিল, আর এখন ঘরে ঢুকে তোকে কোর্টের ভয় দেখিয়ে দিচ্ছে। ও কি তোর কোনো অতীত শত্রু? তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া তখনও সোফার কোণে জড়সড় হয়ে বসে কাঁপছিল। তানিয়া বলল, ভাইয়া, ওই লোকটার চোখ দুটো দেখেছো কেমন খুনি দৃষ্টি? ও আরিশার দিকে যেভাবে তাকাচ্ছিল, আমার তো মনে হয় আরিশার সাথে ওর কোনো চক্কর আছে। তানিয়ার এই কথাটা বলা মাত্র জাওয়াতের ভেতরে হিংস্র পশুটা যেন এক লহমায় জেগে উঠল। তার চোখ দুটো গিয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা আয়েশার উপর। আয়েশা তখনও স্তব্ধ হয়ে সদর দরজার দিকে তাকিয়েছে। তার অবচেতন মন এখনও আরামের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। এত বছর পর আরামকে দেখে আয়েশার মনের ভিতরে এক আলোড়ন তৈরি হয়েছে, যা সে লুকোতে পারল না। তার ঠোঁটের কোণে এতদিনের চাবুকের আঘাতের আড়ালে এক চিলতে স্বস্তির আভাস ফুটে উঠল। আয়েশার মুখে এই চিলতে স্বস্তির জাওয়াতের চোখে বিষের মতো ঠেকল। সে এক ঝটকায় সোফা থেকে উঠে আরিশার চুল মুঠো করে ধরল। তাকে মেঝে থেকে হ্যাচকা টেনে দাঁড় করায় দাঁতে দাঁত চেপে বলল, খুব আনন্দ হচ্ছে না রে আরিশা? ভাবছিস তোর ওই পুরনো নাগর এসে তোকে এই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাবে? তা বল, কে এই আরাম সাহরিয়ে? ওর সাথে তোর কিসের সম্পর্ক? 5 বছর আগে তোদের কোনো নোংরামি ছিল যা তুই আমার কাছে লুকিয়েছিস? আয়েশা চুলে তীব্র ব্যথায় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তার মুখ থেকে কোনো আর্তনাদ বের হলো না। চোখের সব জল তো কাল রাতেই বাষ্প হয়ে উড়ে গেছিল। সে চোখ খুলে জাওয়াদের রাগে লাল হয়ে যাওয়া চোখের দিকে সোজা তাকালো। তাকে শান্ত কিন্তু ধারালো করে বলল, আরহামকে সেটা জানার যোগ্যতা তোমার নেই জাওয়াত। তার সম্পর্কে কথা বলছো? ওর সাথে আমার যে সম্পর্ক তা বোঝার মতো মন মানসিকতা তোমার মতো এই একটা ছোট লোকে নেই। আজ তো শুধু একটা ডিল দেখে গেছে। দেখো তোমার আর কি কি কেড়ে নেই। হারামজাদি, আমার মুখে মুখে তর্ক করিস? জাওয়াত রাগে অন্ধ হয়ে আরিশার গালে একটা সজোরে থাপ্পড় মারল। আয়েশা আবার ডাইনিং টেবিলের কোণে ছিটকে পড়ল। তার ঠোঁটের কোণ কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসলো। শওকত সিদ্দিকী এগিয়ে এসে জাওয়াদের হাতটা চেপে ধরল। থাম জাওয়াত, রাগ দেখে সব কাজ হয় না। আগে জানতে হবে এই আরাম শাওরিয়া কে। ও 24 ঘন্টার মধ্যে কোর্টে যাওয়ার কথা বলছে। ও ডেনমার্কে বড় কোম্পানি হতে পারে, কিন্তু বাংলাদেশটা আমাদের। এখানে আইনের ফাঁক ফোকর আমাদের চেয়ে ভালো কেউ জানে না। তুই তোর সোর্সদের ফোন কর। আই ওয়ান্ট টু এভরি ডিটেলস অফ দিস। যাওয়ার আগে ফুঁসতে ফুঁসতে তার পার্সোনাল লিগ্যাল অ্যাডভাইজার আর ইনফর্মারদের ফোন লাগালো। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে তখন সে ফোনের ওপাশ থেকে আরহাম শাহরিয়ার বর্তমান পজিশন আর ক্ষমতার পরিণতি শুনছিল। আর ধীরে ধীরে জাওয়াদের পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। ফোনটা কেটে দিয়ে সে তার বাবার দিকে তাকালো। তার চোখ দুটো তখন ক্রোধ আর কুটিলতায় চকচক করছে। কী বললো ওরা? শওকত সিদ্দিকী অন্তত চিন্তিত করে জিজ্ঞাসা করলো। জাওয়াত একটা কুটিল হেসে বলল, বাবা, তুমি আরিশার বাবা আরাফাত মাহমুদের সেই বিশ্বস্ত প্রিয়া আরামের কথা মনে করতে পারো, যাকে 5 বছর আগে চুরির ভুয়া অপবাদে জড়িয়ে আমরা এই শহর থেকে
কুকুর বিড়ালের মতো তাড়া করছিলাম, এটাই সেই আরাম। বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটনি কেটে সে আজ শত কোটি টাকার শাহরিয়া গ্লোবাল তৈরি করছে। ও এসেছে আরাফ মাহমুদের অপমানের প্রতিশোধ নিতে আর আরিশাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। কথা শুনে দীপ্তি দেবী সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার মানে এই চোরের বাচ্চা আজ আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেল? জাওয়াত, ও যদি কাল কোর্টে আমাদের বিরুদ্ধে মামলা করে? জাওয়াত আয়েশার দিকে তাকালো। তার চোখে তখন এক পিশাচের মতো চতুরতা। সে আয়েশার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে তার রক্তাক্ত চিবুকটা নখ দিয়ে শক্ত করে চেপে ধরল। আয়েশা যন্ত্রণায় মুখ কুঁচকে ফেলে চোখ সরালো না। জাওয়াত নিচু গলা বলল, মামলা করবে? কিসের মামলা? আয়েশা মাহমুদ আমার রেজিস্ট্রি করা আইনি স্ত্রী। এদেশের আইন বলে স্বামীর ঘরে স্ত্রী যে কোনো অধিকার খাটাতে বৈধতা আছে। আয়েশা যদি নিজে কোর্টে গিয়ে বলে যে সে আমার সাথে স্বেচ্ছায় আছে এবং সুখে আছে, তবে আরাম শাহরিয়া কেন দুনিয়ার কোনো কোর্ট আমার একটা চুলো ছিঁড়তে পারবে না। আয়েশা জাওয়াদের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে থুতু ফেলার মতো করে বলল, আমি তোমার পক্ষে কথা বলবো জাওয়াত? তুমি কি পাগল হয়ে গেছো? যে নরকে তুমি আমাকে রেখেছো, আমি কাল কোর্টে জাজের সামনে দাঁড়িয়ে তোমার এই পশুরূপ সবার সামনে টেনে বের করব। আমি দেখাবো কিভাবে তোমরা একটা মেয়েকে ঘরের চাকর বানিয়ে রেখেছো। জাওয়াত দুষ্টস্বরে হেসে উঠল। সেই হিংস্র হাসির শব্দে পুরো ড্রয়িং রুমের দেওয়াল যেন কাঁপতে লাগলো। সে আরিশার চুলের মুঠটা আবার শক্ত করে ধরে উপরে টানল। তুই মুখ খুলিস বি আরিশা? তোর এত বড় সাহস! ভুলে যাস না, তোর বুড়ো বাপের জীবনের চাবিকাঠি এখনো আমার পকেটে। তুই যদি কোর্টে আমার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করিস, তবে কাল বিকেলে সূর্য তোর বাপের সাভারের ওই গুদামে জ্যান্ত দেখতে পাবে না। আমার লোক ওখানেই আছে। এক ফোনে তোর বাপের লাশ তুরাগ নদীতে ভাসিয়ে দেবো। তুই কি চাস তোর কারণে তোর বাপের লাশ কুত্তায় খাক? বাবার নাম শুনতে আরিসের বুকের ভেতরে সব সত্যি যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার বাবা, যার জন্য সে এতদিন এই নরকদণ্ড সহ্য করছে, আজ তার জীবনে এত বড় সংকট। আয়েশার চোখের কোণ দিয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল, যা সে এতক্ষণ আটকে রেখেছিল। সে দেওয়াল ধরে মেঝেতে ধপ করে বসে পড়ল। যা তানিয়া আর নীরাকে ডেকে নিল। এই নবজাতককে টেনে হিঁচড়ে উপরের তলায় ও অন্ধকারে চিলেকোঠার ঘরে নিয়ে যা। কাল সকালে আগে এই ঘরের দরজা খুলবে না। একে একে ফোঁটা পানি দিবি না। আর হ্যাঁ, আরাম শাহরিকে আসার খেসারত তো ওকে আজ রাতেই দিতে হবে। তানিয়া আর নীরা আয়েশার দুই হাত ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। আয়েশার দুর্বল শরীরটা সিঁড়ির প্রতিটি পাথরে ধাপে ধাক্কা খাচ্ছিল। তার পরনে পুরনো শাড়িটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সিদ্দিকী পরিবারের কারো মনে বিন্দুমাত্র দয়া হলো না। তারা আরিশাকে সেই ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকারে ঘরটায় ছুঁড়ে ফেলে দিল। আর তানিয়া দরজার বাইরে দাঁড়িয়ে কুৎসিত হেসে বলল, খুব তো আরাম আরাম করছিলে, কাল ভাইয়া তোমাকে এমন সাজা দেবে যে আরামের নামটা ভুলে যাবে। তানিয়া বাইরে থেকে মস্ত বড় একটা তালা ঝুলিয়ে দিল। রাত তখন প্রায় 1টা। গুলশানের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়েছে আরাম। তার পরনে কাস্টমাইজ স্যুটটা সে খুলে ফেলছিল। এখন শুধু সাদা শার্টের উপর দুটো কনুই পর্যন্ত গোটানো। তার ডান হাত মুঠোতে শক্ত করে ধরা গেছে, আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। তার চোখে ঘুম নেই, আছে শুধু এক গভীর নীল উথাল পাতাল করে যন্ত্রণার তীব্র 5 বছর। দীর্ঘ 5 বছর ধরে সে এই একটা মুখের জন্য বিদেশের মাটিতে দিনরাত এক করে খেটেছে। নিজেকে এই স্তরে নিয়ে সে আরিশাকে এই পৃথিবীর সব সুখ এনে দিতে। আর আজ সেই আরিশা অন্য এক পশুর ঘরে বন্দি হয়ে মেঝেতে পড়ে মার খাচ্ছে। আর সে ক্ষমতা থেকে আজ রাতে তাকে উদ্ধার করতে পারছে না, আইনের বেড়াজালে আটকে পড়ে। রনি ঘরে ঢুকে মাথা নিচু করে দাঁড়ালো। স্যার, সিদ্দিকী ম্যানশনের বাইরে আমাদের লোক পাহারা দিচ্ছে, কিন্তু জাওয়াত সিদ্দিকী অন্তত চতুর। সে কাল থেকে আরিশা ম্যামকে নিয়ে কোর্টে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ওনারা তাদের পারিবারিক আইনজীবী ব্যারিস্টার রফিককে অলরেডি ডেকে পাঠিয়েছে। জাওয়াত নাকি তার লিগ্যাল টিমকে বলেছে যে কোনো মূল্যে আরিশা ম্যামকে তার কাস্টাডিতে রাখতে। আরাম জানলার কাছের উপর হাত রেখে নিচু কিন্তু বজ্রকণ্ঠে বলল, জাওয়াত ভাবছে আইন দেখে আরিশাকে নিজের দাসী বানিয়ে রূপে। ও ভাবছে কাবিননামা থাকলে একটা মেয়ের উপর পশুর মতো অত্যাচার করা যায়। ঠিক আছে, ও আইন চালুক। কাল আমি কোর্টে
থাকবো। রনি, আমার লিগ্যাল টিমকে বলো জাওয়াদের কোম্পানির যতগুলো ট্যাক্স ফাঁকি আর জালিয়াতি ফাইলেছে সব রেডি করতে। আর সাভারের ওই গুদামের কি খবর? স্যার, গুদামের চারপাশটা জাওয়াদের সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। ওরা খুব অ্যালার্ট। আমরা যদি এখনই গায়ে জোরে আরাফাত সাহেবকে উদ্ধার করে যাই তবে ওরা ওনার ক্ষতি করে ফেলতে পারে। আমাদের একটু সাবধানে এগোতে হবে, কারণ ওনারা যে কোনো সময় ওনাকে অন্য জায়গায় শিফট করতে পারে। রনি জানালো। আরাম একটা দীর্ঘশ্বাস ফেলল। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। কোর্টের ভিতরে জাওয়াদের অহংকার আমি ভাঙবো। কিন্তু আরিশা, আজকের রাতটা ও কিভাবে কাটছে ভাবলে আমার বুকটা ফেটে যাচ্ছে। রনি, তুমি কাজী অফিসের লোকটার খোঁজ নাও। জাওয়াদের বিয়ের পারপাসে আমার জাল মনে হচ্ছে। কোনো না কোনো লুপহোল অবশ্যই আছে। সিদ্দিকি মেনশনের সে অন্ধকারে চিলেকোঠার ঘরে তখন আরিশা দেওয়ালের সাথে পিঠ ঠেকে বসে আছে। ঘরের ছোট্ট জানলা দিয়ে বাইরে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। শীতের ঠান্ডা হওয়া তার কান সুতির শাড়ি ভেদ করে শরীরে কাঁপুনি ধরে দিচ্ছে। বাথরুমের পাইপ পরিষ্কার করার কারণে তার হাত দুটো এখনও তীব্রভাবে জ্বলছে। তার উপর জাওয়াদের চড়ে চড়ে ঠোঁটটা ফুলে গেছে। কিন্তু আরিশার মনে আজ কোনো শারীরিক কষ্ট নেই। তার মনে শুধু একটাই চিন্তা, আরাম। 5 বছর আগে সেই সাধারণ লাজুক আরাম আজ কতটা বদলে গেছে। তার সেই চঞ্চল চোখের জায়গায় আজ তার গম্ভীর এবং ক্ষমতাধারী পুরুষের রূপ। আয়েশা নিজের বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলল, তুমি কেন এলে আরাম? আমি তো আজ এক কলঙ্কিত নির্যাতিত মেয়ে। জাওয়াদ আমাকে তিলে তিলে শেষ করে দিছে। তুমি কেন এই মরীচিকার পিছনে নিজের জীবন নষ্ট করছো? কাল কোর্টে জাওয়াদ আমাকে আমার বাবার নামে ব্ল্যাকমেল করবে। আমি হয়তো কাল তোমার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবো। আরাম, তুমি কি আমার এই নীরবতার পিছনে কষ্টটা বুঝতে পারবে? তুমি কি আমাকে ভুল বুঝবে? রাত যত গভীর হলো, আরিশার ঘরের দরজার বাইরে জাওয়াদের ভারী বুটের পায়ের শব্দ পাওয়া গেল। তালা খোলার শব্দে আরিশার ভয়ে ঘরের কোনো গুটিসুটি মেরে বসলো। জাওয়াদ ভেতরে ঢুকলো। তার এক হাতে মদের বোতল, অন্য হাতে একটা চামড়ার চাবুক, যা সে তার বেল্টের বদলে আজ ড্রয়িং রুম থেকে নিয়ে এসেছে। তার চোখ দুটো মদে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। সে আরিশার দিকে ধীর পায়ে এগিয়ে এসে কুটিল এসে বলল, কী রে আরিশা, তোর আরামের কথা ভাবছিস? কাল সকালে কোর্টে যাওয়ার আগে তোকে একটু ভালো মতো ট্রেনিং দিয়ে নিই, যাতে কাল জাজের সামনে একটা শব্দ উল্টোপাল্টা না বেরোয়। তোর মুখ থেকে শুধু জাওয়াত নামটাই বেরোয়। জাওয়াত। বোতল থেকে এক চুমুক মদ খেয়ে চাবুকটা মেঝেতে সজোরে আছাড় মারল। সেই শব্দে আরিশা চমকে উঠল। আরিশা জাওয়াদের শাড়ির আঁচল ধরে এক টান। আরিশা নিজেকে সশস্ত্র বাঁচানো 2 হাত নিজেকে জড়িয়ে ধরে চিৎকার করল, জাওয়াত, খোদার দোহাই লেগে আর অত্যাচার করো না। আমি কাল তুমি যা বলবে তাই করব। আমার বাবাকে তুমি মেরো না। এমনি এমনি বললে তো হবে না আরিশা আমার। তোর পিঠে আরহাম শাহরিয়ার নামের সিলটা আজ আমি চাবুক দিয়ে মুছে দেবো। জাওয়াদ রাগে অন্ধ হয়ে চাবুকটা উঁচিয়ে দিল। অন্ধকার ঘরের আরিশার উপর অত্যাচারের মাত্রা আরও এক ধাপ বেড়ে গেল। চাবুকের প্রতিটি আঘাতে আরিশার পাতলা সুতির শাড়ি ছিঁড়ে কিন্তু আরিশা এবার আর জোরে চিৎকার করল না। সে দাঁতে দাঁত চেপে জাওয়াদের সেই পৈশাচিকতা সহ্য করতে লাগলো। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, সে যদি আজ বেঁচে থাকে তবে কাল সে আরামকে অন্তত শেষবারের মতো দেখতে পাবে। জাওয়াদের প্রতিটি আঘাত যেন আরিশার মনের ভিতরে প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তুলছিল। জাওয়াদ ভাবছে সে আরিশাকে দুর্বল করছে, কিন্তু সে আসলে আরিশার ভিতরে ভয়টাকে চিরতরে ধুয়ে মুছে দিচ্ছিল। চাবুকের তীব্র অত্যাচারের পর জাওয়াদ যখন ক্লান্ত হয়ে ধপ করে মেঝেতে বসল, তখন তার মদের নেশাটা খানিকটা কেটে গেল। আয়েশার ক্ষতবিক্ষত রক্তাক্ত পিঠ আর কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে তার ভেতরে পৈশাচিক হিংস্রতা হুট করে এক আদিম বিকৃত কামনার রূপ নিল। সে আরিশাকে দেওয়ালের সাথে চেপে ধরল, চিবুকটা শক্ত করে উঁচিয়ে দিল। আয়েশার ঠোঁটের উপর রক্তটা নিজের বুড়ো আঙুল দিয়ে লেপে দিয়ে জাওয়াদ ফিসফিস, এত সহজে মরলে চলবে না আয়েশা মত। তুই মরলে আমার চাহিদা মেটাবে কে? আয়েশা তীব্র ঘৃণায় আর অবশ শরীরে তোয়াক্কা না করে জাওয়াদ তার ঘাড়ে জোরপূর্বক এক রক্তাক্ত যন্ত্রণাদায়ক চুম্বনে মেতে উঠল। আয়েশা চোখ বন্ধ করে শুধু এই নরক যন্ত্রণা সহ্য করতে লাগলো। তার মনে শুধু আরামের নাম। শেষ রাতের দিকে জাওয়াদ ক্লান্ত হয়ে আরিশাকে রক্তাক্ত অবস্থায় মেঝের উপর ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখে গেল। আয়েশা মেঝের উপর উবুড় হয়ে বসে রইল। তার সারা শরীর তখন রক্তে ধারা গড়িয়ে
মেঝের উপর ধুলো সাথে মিশে যাচ্ছিল। সে আর নড়তে পারছিল না, কিন্তু তার চোখ দুটো খোলা। সে জানলার ভাঙা কাছের দিকে ভোরের প্রথম আলো রেখাটার দিকে তাকিয়ে মনে মনে বলল, আজকের সকালটা আমাদের শেষ সকাল নয় জাওয়াত। আজ থেকে তোমার ধ্বংসের দিন গণনা শুরু। ভোরের আলো তখন ভালো করে ফোটেই নেই। কুয়াশার চাদরে ঢাকা ঢাকা শহরটা যেন এক অদ্ভুত চাদরে নিজেকে লুকিয়ে রেখেছে। চিলেকোঠার ঘরের ভাঙা বাতাস ফাঁকা দিয়ে আসা ঠান্ডা বাতাসে আরিসের রক্তাক্ত পিঠে যখন চিবুকের উপর এসে আছড়ে পড়ছিল, তখন তার শরীরটা যন্ত্রণায় রিরি করেছিল। সারা রাত জাওয়াতের পৈশাচিক লালসা আর চাবুকের নির্মম আঘাত সহ্য করার পর অবশ্যই এটা মেঝেতে পড়ে রইল। সারা শরীর চুইয়ে রক্তগুলো মেঝেতে ধুলোর সাথে মিশে শুকিয়ে কালো হয়ে গেছে। সকাল 6টায় দরজার তালা খোলার শব্দে আরিশার বুঝে আসা চোখ দুটো কোনোমতে খুলল। ভেতরে ঢুকলো জাওয়াদের মা তৃপ্তি সিদ্দিকী আর বোন তানিয়া। আয়েশা সে রক্তাক্ত শাড়ি ছেড়ে বিধ্বস্ত অবস্থা দেখে তাদের চোখে দয়া বা অনুশোচনার লেশমাত্র নেই। তানিয়া নাক সিটকে ঘরটায় কেমন একটা রক্তের গন্ধ পেয়েছে। এসো ওঠ, আর কত ঢং করবি? ভাইয়া নিজে রেডি হচ্ছে, 9টার মধ্যে তোকে নিয়ে কোর্টে পৌঁছতে হবে। আয়েশা নড়ার চেষ্টা করতে তার পিঠের চামড়া যেন টেনে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথার সৃষ্টি হলো। সে একটা শুকনো আর্তনাদ করে আবার মেঝেতে পড়ে গেল। তৃপ্তি সিদ্দিকী এগিয়ে এসে আরিশার চুল ধরে অ্যাঁচকা টান মেরে ওকে সোজা করে বসলো। শোন মেয়ে, বেশি ন্যাকামি করবি না। কাল রাতে যাওয়ার তোকে যা বুঝেছে, আশা করি তোর মগজে সেটা ভালোভাবে ঢুকে গেছে। কোর্টে জাজের সামনে দাঁড়িয়ে একটা কথা এদিক সেদিক করবি না। তবে মনে রাখিস, তোর বাপের মরামুখ দেখার জন্য তোকে আর সাভারে যেতে হবে না। ওখানে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। এখন চুপচাপ ওয়াশরুমে গিয়ে গা ধুয়ে এই নতুন সুতির শাড়িটা পরে নে। মুখে ভালো করে পাউডার মেখে নে, যাতে তোর ওই ডাইনি মার্কা চিলতেটা নিজের যাদের সামনে সন্দেহ না হয়। আয়শা দেওয়ালে হাত দিয়ে ভর করে কোনোমতে দাঁড়ালো। তার চোখে তখন কোনো জল ছিল না, ছিল কেবল এক জমাট বাঁধা তপ্ত লাভা। সে ভাঙা গলায় বলল, আমি যাব। তোমরা যা বলবে বলবে, আমি তাই বলবো। শুধু আমার বাবাকে তোমরা আঘাত করো না। তানিশা একটু কুৎসিত হাসি দিয়ে বলল, এই তো লাইনে এসে, বাপের জন্য তোমাকে আমাদের পোষা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হবে। সকাল 8:30। ঢাকা জজ কোর্টের সামনে তিল ধরনের জায়গা নেই। চারপাশটা যেন কোনো লোকারণ্য। দামি মার্সিডিজ গাড়ি থেকে নামলো আরাম শাহরিয়া। তার পরনে কালো ফরমাল স্যুট, চোখে দামি সানগ্লাস। তার পেছনে ব্যারিস্টার রফিক আর 10-12 জন বডিগার্ড, এক বিশাল বহর। আরামের এক একটা পদক্ষেপ যেন কোর্টের করিডোরে এক ধরনের কম্পন সৃষ্টি করছে। রনি পাশে এসে নিচু গলা বলল, স্যার, সাভারের গুদামে আমাদের লোক পজিশন নিয়ে নিয়েছে। যাওয়ার যদি কোর্টে কোনো চাল চালানোর চেষ্টা করে, তবে লিগ্যাল পাওয়া মাত্র আমাদের কমান্ডো টিম ভেতরে ঢুকে আরাফাত সাহেবকে উদ্ধার করবে। কিন্তু যাওয়ার যতক্ষণ না আয়েশা ম্যামকে নিয়ে কোর্টে ঢুকছে, ততক্ষণ আমাদের একটু সাবধানে থাকতে হবে। আরাফ সানগ্লাসটা খুলে হাতের মুঠো শক্ত করে দিল। তার চোখ দুটো তখন এক চরম অস্বস্তিরতা আর বেকুলতা। সে করিডোরের দিকে তাকিয়ে মনে বলল, আয়েশা, আর মাত্র কয়েকটা মিনিট, আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে বের করে আনবো। ঠিক তখনই কোর্টের প্রাঙ্গণে এসে থামলো জাওয়াদের কালো রঙের হ্যারিয়ার গাড়িটা। গাড়ি থেকে প্রথমে নামলো জাওয়াদ সিদ্দিকী, তার পেছনে তার বাবা সাওকাত সিদ্দিকী, তাদের লিগ্যাল টিম। আর সবার শেষে গাড়ি থেকে নামানো হলো আরিশাকে। আরিশার মাথায় একটা বড় ঘোমটা, ওড়না দিয়ে ঘোমটা টানা, যাতে তার কপালে কাটার দাগ আর ঠোঁটের কোনো ক্ষত কেউ দেখতে না পারে। কিন্তু আরামের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না আরিশার সে ধীর কাঁপা কাঁপা হাঁটার ভঙ্গি। আরাম বুঝতে পারল, কাল রাতে ওই পিশাচটা আরিশার উপর চরম কোনো নির্যাতন করেছে। আরামের ভেতরে সমস্ত রাগ যেন এক মুহূর্তের উপর মাথা চাড়া দিয়ে উঠল। সে দ্রুত পায়ে জাওয়াদের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যারিস্টার রফিক তার হাত ধরে থামলেন। আরাম, শান্ত হও। এখন রাগ করলে জাওয়াদের আইনি সুবিধা পেয়ে যাবে। আমাদের জাজের সামনে ওকে হারাতে হবে। জাওয়াদ আরামকে দেখে একটা বাঁকা হাসি আসলো। সে আরিশের কোমরটা শক্ত করে হাত দিয়ে নিজের দিকে টেনে এনে আরামের দিকে তাকিয়ে বলল, কি মিস্টার শাহরিয়া, খুব তো 24 ঘন্টা হুমকি দিছিলে তো, আজ কোর্টে কার পক্ষ নিয়ে লড়বে? আয়েশা তো আমার স্ত্রী, ও আমার সাথে থাকবে। আরাম জাওয়াদের কোনো কথার উত্তর দিল না। সে সরাসরি আয়েশার চোখের দিকে তাকালো। আয়েশা তখন আরামের সেই চেনা মমতা ভরা চোখের দিকে
তাকালো। তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যেতে চাইল, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে গেল সাভারে গুদামে বন্দি তার বাবার সেই অসহায় মুখটা। আয়েশা দ্রুত নিজের চোখ দুটো সরিয়ে মাটির দিকে নামিয়ে নিল। ঠিক সকাল 10টায় জাজ এজলাসে এসে বসলেন। কোর্টে রুমের ভেতরে শুধু জাওয়াদ, আরহাম, আরিশা ও তাদের আইনজীবীরা উপস্থিত। জাওয়াদের আইনজীবী ব্যারিস্টার আসিফ দাঁড়িয়ে বলেন, ইউর অনার, মিস্টার আরহাম শাহরিয়ার নামের এই ডেনমার্ক প্রবাসী ব্যবসায়ী গতরাতে আমার মক্কেল জাওয়াদ সিদ্দিকীর বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে ওনাকে আর ওনার পরিবারকে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, উনি জাওয়াদ সিদ্দিকীর বিবাহিত স্ত্রী আয়েশা সিদ্দিকীকে জোরপূর্বক নিজের কাস্টডিতে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এই আদালতের কাছে নিরাপত্তা ও আরহাম শাহরিয়ার বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি। জাজ গম্ভীর গলায় আরহামের দিকে তাকিয়ে বললেন, মিস্টার আরহাম শাহরিয়া, আপনার আইনজীবী কি বলতে চান? ব্যারিস্টার রফিক দাঁড়িয়ে অন্তত দৃঢ় গলায় বললেন, ইউর অনার, আমার মক্কেল আরহাম শাহরিয়া কোনো অন্যায় করেনি। জাওয়াদ সিদ্দিকী আর ওনার বাবা শওকত সিদ্দিকী এক সুপরিকল্পিত যন্ত্রের মাধ্যমে আয়েশা মাহমুদের বাবা আরাফাত মাহমুদকে ভুয়ো কেসে ফাঁসিয়ে নিখোঁজ করেছেন, আর আয়েশা মাহমুদকে ব্ল্যাকমেল করে জোরপূর্বক বিয়ে করে বাড়িতে এনে দাসীর মতো আটকে রেখেছেন। ওনার উপর চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। আমার আরিশা মাহমুদের জবানবন্দি এবং ওনার মেডিকেল টেস্টের দাবি জানাচ্ছি। জাজ তখন আরিশার দিকে তাকালেন। আয়েশা মাহমুদ, আপনি কাঠগড়ায় এসে দাঁড়ান। আয়েশা ধীর পায়ে কাঁপতে কাঁপতে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। তার পুরো শরীর তখন যন্ত্রণায় কাঁপছিল। জাজ আরিশাকে জিজ্ঞেস করল, আয়েশা, আপনার আইনজীবী যা বলেছেন তা কি সত্যি? আপনি কি জাওয়াদ সিদ্দিকীর সাথে শেষটায় বিয়ে করছেন, নাকি আপনাকে জোর করে আটকে রাখা হয়েছে? পুরো কোর্টরুমে তখন পিনপতন নীরবতা। আরহাম আরিশার দিকে এক বুক আশা নিয়ে তাকালো। অন্যদিকে জাওয়াদ তার পকেটে হাত দিয়ে একটা চাবির রিং নাড়াতে লাগলো, যা ছিল আরিশার জন্য একটা নীরব সংকেত। সে একটু ভুল করলে তার বাপের লাশ নদীতে ভাসবে। আয়েশা এক নজর জাওয়াদের দিকে তাকালো, তারপর আরহামের দিকে তাকালো। আরহামের চোখ তখন শুধু ভালোবাসা আর মুক্তির আশ্বাস। আয়েশার বুকটা ফেটে কান্না আসতে চাইল, কিন্তু সে নিজের মনকে পাথর বানিয়ে জাজের দিকে তাকিয়ে পরিষ্কার শান্ত গলায় বলল, না অনার, আমার আইনজীবী যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। আমি জাওয়াদকে ভালোবেসে নিজের ইচ্ছায় বিয়ে করছি। আমি সিদ্দিকী ম্যানশনে ওনার স্ত্রী হিসেবে অন্তত সুখে আছি। মিস্টার আরহাম শাহরিয়া আমার বাবার একসময় কর্মচারী ছিলেন। উনি আমার উপর একতরফা অধিকার খাটাতে চান বলে আমার স্বামীর নামে এসব মিথ্যে অপবাদ দিচ্ছেন। আয়েশার এই কথা যেন পুরো কোর্টরুমে এক বজ্রপাতের মতো আছড়ে পড়ল। আরামের পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে আরিশার দিকে তাকালো। তার চোখ দুটো মুহূর্তের মধ্যে লাল আর সজল হয়ে উঠল। সে ভাবতে পারেনি 5 বছর দীর্ঘ প্রতীক্ষার পর আরিশার মুখ থেকে এমন চুনকালি মেখে দিবে। জাওয়াদের ঠোঁটের কোণে এক বিজয়ের অট্টহাসিতে ফুটে উঠল। মিস্টার জাজ আরহামের দিকে তাকিয়ে বলেন, মিস্টার আরহাম, ভিকটিম নিজেই যখন মুখে বলে আছেন সুখে আছেন, তখন আপনার এই কেসের কোনো ভিত্তি থাকে না। কোর্ট এই মামলাটাকে খারিজ করে দিয়েছেন এবং আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতে আপনি জাওয়াদ সিদ্দিকীর পারিবারিক বিষয়ে জীবনে কোনো হস্তক্ষেপ করবেন না। কোর্ট শেষ হতে জাওয়াদ আরিশার হাতটা শক্ত করে ধরে আরামের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলল, কি হে ডেনমার্ক নবাব, দেখলে তো আরিশা কার? ও জুতো পরিষ্কার করা দাসী ছিল, সারা জীবন তাই থাকবে। জাওয়াদ আরিশাকে নিয়ে হনহন করে কোর্টরুম থেকে বেরিয়ে গেলেন। আরিশা যাওয়ার সময় একবার আরামের দিকে পেছন ফিরে তাকালো না, কারণ সে জানতো যদি সে একবার আরামের চোখের দিকে তাকায়, তবে সে নিজের কান্না আর চেপে রাখতে পারবে না। করিডোরে আরামে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, আর বডিগার্ড রনি তার পাশে এসে দাঁড়ালো। রনি বলল, স্যার, আয়েশা ম্যাম কেন এমন করলেন? উনি কি আপনাকে চিনতে পারেনি? আরাম হাত তুলে রনিকে থামিয়ে দিল। তার চোখে সেই সজল ভাবটা এক লহমায় উধাও হয়ে গিয়ে সেখানে জ্বলন্ত আগ্নেয়গিরি এক রূপ নিল। সে দাঁতে দাঁতে বলল, চিনতে পেরেছে রনি, ও খুব ভালো করে আমাকে চেনে, কিন্তু ও কেন মিথ্যে বলল তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। জাওয়াত ওনাকে ওনার বাবার প্রাণ ভয়ে দেখেছি। রনি, সিগন্যাল দাও আমাদের টিমকে। সাভারের গুদাম আজই ধ্বংস করতে হবে। আর জাওয়াদ সিদ্দিকী, তুমি কি ভেবেছো জিতে গেছো? খেলা তো এখন মাত্র শুরু। আরাম কোর্টে দাঁড়িয়ে দিয়ে নামতে নামতে মনে মনে প্রতিজ্ঞা করলো, এবার সে আর আইনি পথে হাঁটবে না। এবার সে জাওয়াদের দেওয়া প্রতিটি আঘাতের হিসাব পৈশাচিক উপায়ে উসুল করবে। কোর্ট প্রাঙ্গণে জজ কোর্টের কালো হ্যারিয়ার
গাড়িটা যখন ধুলো উড়িয়ে তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছিল, আরিশা তখন গাড়ির পেছনের সিটে মাথা নিচু করে বসে কাঁপছিল। তার চোখের চশমা আর ওনার ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা ক্ষতগুলো যেন অবাধ্য হয়ে ফেটে পড়তে চাইছিল। সারা শরীর থেকে চাবুকের নির্মম আঘাতের যন্ত্রণা এক তীব্র স্রোতের মতো তার মস্তিষ্কে আছড়ে পড়ছিল। জাওয়াত তার পাশে পায়ের উপর পা তুলে এক তৃপ্তির সিগারেট ধরালো। ধোঁয়াটা ইচ্ছাকৃতভাবে আরিশার মুখের উপর ছেড়ে দিয়ে সে এক পৈশাচিক তাচ্ছিল্যে হাসি এসে বলল, বাহ আরিশা মাহমুদ, বাহ! আজ তো তুমি যাদের সামনে ফাটাফাটি অভিনয় করলে। ডেনমার্কের নবাবের মুখটা দেখলে তো? একদম চুনকালি মেখে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল। এই প্রথম আরাম শাওরিয়ে বুঝলো যে যে শুধু টাকার বডিগার্ড থাকলে সব কিছু পাওয়া যায় না। কিছু জিনিস নিজের কবজায় রাখতে কুটিল বুদ্ধির প্রয়োজন হয়। জাওয়াত আরিশার রক্তাক্ত ও ফোসকা পড়া গালে নিজের নোংরা হাতটা দিয়ে আরিশাকে সশব্দে একটা তীব্র ঘৃণায় মুখ সরিয়ে নিল। জাওয়াত এবার রাগল না, বরং আরো জোরে হো হো করে হেসে উঠল। এখনো এত ধমাক? ঘরের ভেতর চল। আজকে এই কোর্টে যাওয়ার খেসারত তো তোমাকে আজ রাতেই দিতে হবে। কিন্তু আরিশার কান তো তখন জাওয়াদের কোনো কথাই শুনছিল না। তার মাথায় শুধু অনবরত ঘুরছিল আরামে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া চোখের দৃষ্টি, সেই তীব্র অবিশ্বাস আর হৃদয়ক্ষরণের রক্তক্ষরণ। আরাম হয়তো তাকে ভুল বুঝছে, হয়তো ভাবছে আরিশা মস্ত বড় একটা বিশ্বাসঘাতক। কিন্তু আরিশা যে কতটা নিরুপায়, সাভারের ওই অন্ধকার গুদামের বন্দি, তার বৃদ্ধ বাবার জীবনের চেয়ে বড় কোনো সত্য এই মুহূর্তে তার কাছে নেই। আরামের সুরক্ষার জন্য তাকে এই চরম বিষ নিজের মুখে তুলে নিতে হবে। অন্যদিকে গুলশানের ডার্করুমে বসে আছে আরাম। তার হাত দুটো দিয়ে টেবিলের উপর শক্ত করে ধরে রেখেছিল। সে তার হাতের সাদা চামড়া সাদা হয়েছিল। চোখের লাল আভা তখনও কমেনি, বরং তার ভেতরে হিংস্রতা 4 গুণ বেড়ে গেছে। রনি রুমে ঢুকে অন্তত কাঁপতে কাঁপতে ও ভয়ে ভয়ে বলল, স্যার একটা জরুরি আর খারাপ খবর আছে। আরাম এক ঝটকা তাকালো, তার চোখ দুটো যেন কাঁচ ভেদ করে চলে যাবে। কি হয়েছে? সাভারের গুদাম রেড করা গেছে, উদ্ধার করা গেছে আরাফাতকে। না স্যার, তার আগে ডেনমার্ক থেকে হেডকোয়ার্টার্স থেকে এইমাত্র কল। আপনার দাদু মিস্টার আলতাফ শহরে হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক করছেন। ওনার কন্ডিশন অন্তত ক্রিটিক্যাল। উনি লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। উনি জ্ঞান হারানোর আগে শুধু আপনার নাম নিয়ে গেছেন স্যার। ডেনমার্কের লিগ্যাল টিম আর ফ্যামিলি ডাক্তার আপনাকে অনতিবিলম্বে প্রথমে ফ্লাইটে ব্যাক করতে বলছেন। কোনোভাবে 1 মিনিট দেরি করে যাবে না স্যার। কথাটা শুনিয়ে আরামের মাথাটা ভেতরটা যেন মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। দাদু, এই পৃথিবীতে আরিশার পর যদি তার নিজের বলতে কেউ থাকে, তবে তার দাদু, যিনি তাকে 5 বছর আগে এই কুৎসিত শহর থেকে তুলে নিয়ে গিয়ে শূন্য থেকে শুরু করে শাহরিয়া গ্লোবালের মালিক বানিয়েছেন। আরামের চোয়াল শক্ত হয়ে গেল। একদিকে আরিশার এই নরক যন্ত্রণা, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার পিতার সমতুল্য দাদুর শেষ মুহূর্ত। আরাম জানলার কাচের উপর কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তার চওড়া পিঠে ক্ষণে ক্ষণে এক গভীর যন্ত্রণা কেঁপে উঠছিল। সে ধীর ও ভাঙা গলা বলল, জানিস রনি, আজ কোর্টে যখন ও আমার দিকে তাকিয়েছিল, আমি নাকি ওর বাপের সামান্য কর্মচারী ছিলাম। ও জাওয়াতকে ভালোবাসে। আমার বুকের টা তখন ভেঙে গেছিল। আমার কষ্ট হচ্ছিল এই ভেবে যে মেয়েটা কতটা পুড়লে, কতটা ভয় পেলে নিজের ভালোবাসার মানুষকে এইভাবে সবার সামনে অস্বীকার করা যায়। রনি একটা দীর্ঘশ্বাস, স্যার, আরিশা ম্যাম আপনার সুরক্ষার জন্য হয়তো। আমি জানি। আরাম এক ঝটকায় ঘুরে দাঁড়ালো, তার চোখ দিয়ে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। আমি জানি ও নিজেকে আর ওর বাবাকে বাঁচাতে এই বিষ নিজের মুখে তুলে নিয়েছে। কিন্তু আজ আমি কতটা অসহায়। একদিকে আমার দাদু আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন, যিনি না থাকলে আজকে আরামের কোনো অস্তিত্ব থাকবে না। অন্যদিকে আমার আরিশা ওই পশুর খাঁচায় বন্দি। আমি যদি আজ দেশ ছেড়ে না যেতাম, আজ রাতেই সিদ্দিকি মিশন জ্বালিয়ে ছারখার করে দিতাম। জাওয়াদর পাপের শাস্তি না দিয়ে আমার এই বুক আগুন নিভবে না। আজ রাতে প্রথম ফ্লাইটের টিকিট কাটো, আমার ডেনমার্কে ফিরতে হবে। রনি অবাক হয়ে বলে, স্যার, তাহলে আরিশা ম্যাম? জাওয়াদের হাত থেকে ওনাকে? আমি চলে যাচ্ছি রনি, কিন্তু আমার নজর এই ঢাকা শহরে থাকবে। আরামের কণ্ঠস্বর বরফের মতো শীতল আর ভয়ঙ্কর হলো। আমাদের পুরো ইন্টেলিজেন্স টিম আর সিকিউরিটি গার্ডদের সাধারণ পোশাকে সিদ্দিকি মেনশনে
চারপাশে মোতায়েন রাখো। জাওয়াদের প্রতিটি সেকেন্ডের মুভমেন্টের খবর, কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, সব খবর আমার কাছে ডেনমার্কে চাই। সাভারের গুদামে নজরদারি আরও বাড়াও। আমি দাদুকে স্থিতিশীল দেখেই আবার বাংলাদেশে ব্যাক করবো। জাওয়াদ সিদ্দিকী ভাবছে আরিশাকে চিরতরে খাঁচায় বন্দি করে ফেলছে, কিন্তু ও জানে না একটা জ্যান্ত টাইম বোমার উপর বসেছে। আমি ফিরে এসে ওর ওই অহংকার সাম্রাজ্য ধুলে মিশিয়ে দেবো। এটা আরাম শহরের প্রতিজ্ঞা। 3 মাস পর সিদ্দিকী ম্যানশনের পরিবেশ এখন আরও বেশি অন্ধকার, দমবন্ধকর আর বিষাক্ত। আরাম হঠাৎ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে জাওয়াদ ধরে নিয়েছে সে চিরতরে জিতে গেছে। আরাম আর কোনোদিন এই দেশে ফেরার সাহস পাবে না। ফলে আরিশার উপর অত্যাচারের মাত্রা দিন দিন মানবিকতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই 3টা মাস আরিশার জন্য ছিল চলন্ত এক দিক দিকে জ্বলন্ত থাকা নরকুণ্ড। জাওয়াদ প্রতিদিন রাতে চরম মদ্যপ অবস্থায় আরিশার ঘরে ঢুকতো এবং আরামের নাম নিয়ে ওকে পৈশাচে খোঁটা দিত। এক রাতে জাওয়াদ আরিশার চুল ধরে ডাইনিং টেবিলে উপর টেনে এনে বলছিল, কিরে আরিশা, তোর ডেনমার্কের রাজা তো তোকে এই নরকে ফেলে নিজের রাজত্ব বাঁচাতে লেজ গুটিয়ে পালিয়ে গেল। এখন দেখ তোদের খাঁটি ভালোবাসা, এখন দেখ তোকে বাঁচানোর মতো এই দুনিয়ায় কাউ নেই। তুই এখন আমার পায়ের নিচে ধুলোই। আয়েশা যন্ত্রণায় চোখ বন্ধ করে শুধু মনে মনে আরামের অভাবটা স্মরণ করতে লাগলো। সে জানতো আরাম তাকে অবহেলায় ছেড়ে যায়নি। সে কোনো বড় বিপদে পড়ে দূরে গেছে। আরিশা এই নীরবতা ছিল জাওয়াদের সবচেয়ে বড় পরাজয়। সে আরিশার শরীরটা চাবুক দিয়ে রক্তাক্ত করতে পেরেছিল, কিন্তু তার ভিতরে আরামের প্রতি বিশ্বাস আর ভালোবাসা বিন্দুমাত্র তলাতে পারেনি। দিনের পর দিন এই খাটুনি আর রাতের পর রাত পাশবিক অত্যাচার আরিশার শরীরটা ভেতরে ভেতরে একদম ক্ষয় করে দিচ্ছিল। সে এক কঙ্কাল সারে পরিণত ছিল। গত কয়েকদিন ধরে আরিশার শরীরটা একদম ভালো যাচ্ছে না। সকাল থেকে তীব্র বমি বমি ভাব, সারা মাথা ঝিমঝিম করা আর প্রচণ্ড দুর্বলতায় সে রান্নাঘরের মেঝেতে বারবার লুটিয়ে পড়ছিল। শরীরটা যেন তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। আজ দুপুরের দিকে যাওয়ার ড্রয়িং টেবিলে রুমে বসে ল্যাপটপে তার নতুন বিজনেসের কাজ করছিল। তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া সোফায় বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে টিভি সিরিয়াল দেখছেন। ঠিক তখনই রান্নাঘর থেকে ভারী কড়াই পড়ে যাওয়ার শব্দ, সাথে আরিশের এক তীব্র গোঙানি আওয়াজ বেরোলো। তানিয়া চিপস চিবোতে চিবোতে অন্তত বের, উহ, এই মেয়েটার নাটকের শেষ নেই। দিন দিন কেমন যেন অলস আর কুড়ি হয়ে হয়েছে। কাজ এড়ানো নতুন নতুন ফোন দিয়ে তৃপ্তি সিদ্দিকী রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকে ওনার পা থমকে গেল। উনি দেখলেন আয়েশা পেটে হাত দিয়ে তীব্র ব্যথায় মেঝেতে কুঁকড়ে বসে আছে। তার মুখটা একদম হলদেটে ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। তৃপ্তি সিদ্দিকী ওর হাত ধরে এক ঝটকায় টানতে আরিশা আবার তীব্রভাবে বমি করে দিলেন। ওনার অভিজ্ঞ চোখ আরিশার এই অবস্থা দেখে এক মুহূর্তে চমকে গেলেন। ওনার মনে এক অদ্ভুত সন্দেহের দানা বাঁধল। তৃপ্তি সিদ্দিকী দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এসে তানিয়াকে ধমক দিয়ে বললেন, চুপ কর তানিয়া, জাওয়াদকে ডাক জলদি। তানিয়া, তুই ঘর থেকে জলদি ফ্যামিলি ডাক্তার রেহানাকে ফোন কর। ওনাকে এখনই জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে বল। জাওয়াদ ল্যাপটপ থেকে চোখ তুলে ভুরু কুঁচকে বলে, কী হয়েছে মা? ওর আবার কি নতুন নাটক শুরু হলো? সকাল সকাল ওই ন্যাকামি সহ্য করা যাচ্ছে না। তৃপ্তি সিদ্দিকী জাওয়াদের খুব কাছে গিয়ে নিচু গলায় ফিসফিস করে কিছু একটা বলতে লাগলেন। মায়ের কথা শোনা মাত্র জাওয়াদের হাতের দামি পেনটা মেঝেতে পড়ে গেল। তার চোখ দুটো অদ্ভুত এক কুটিলতা, অবিশ্বাস্যতা আর চরম বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে ল্যাপটপ বন্ধ করে সোজা রান্নাঘরের দিকে এগোতে গেলেন। আয়েশা এখনো মেঝেতে বমি করে প্রায় অবচেতন অবস্থা পড়ে। জাওয়াদ এসে আরিশার এই অবস্থা দেখে অবকাশ বলল, কী শুরু করছো আরিশা? ওঠো বলছি। আয়েশা কোনোমতে ক্লান্ত বুঝে আসা চোখ মেলে জাওয়াদের পিছাসে মুখের দিকে তাকালো। তার সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। পেটের ভিতরে এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। সে ভাঙা একদম ফিসফিস করে বলল, আমি আর পাচ্ছি না জাওয়াদ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু রেহাই দাও। কথাটুকু শেষ করার আগে আয়েশার মাথায় ঠান্ডা মেঝেতে ঢলে পড়ল। সে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলল। জাওয়াদের মনে তখন প্রথমবার একটা অজানা আশঙ্কা মেঘ দানা বাঁধতে শুরু করলো। ঘণ্টাখানেক পর সিদ্দিকী ম্যানশনের পারিবারিক ডাক্তার রেহেনা আরিশের উপরে চিলেকোঠার ঘরে ভালো করে চেক আপ করে নিচে নেমে এলেন। ড্রয়িং রুমে তখন সিদ্দিকী পরিবার সবাই, জাওয়াদ, শওকত সিদ্দিকী, তৃপ্তি সিদ্দিকী, তানিয়া অধীর আগ্রহে আর এক তীব্র উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিল। আয়েশা তখনও উপরের ঘরে অবচেতন, তবে জ্ঞান ফেরার পর সে কোনোভাবে দেওয়াল ধরে সিঁড়ির কোণে এসে দুর্বল শরীরে দাঁড়িয়ে নিচে ডক্টরের কথা শোনার চেষ্টা করছিল। ডক্টর রেহানা হাতের স্টেথোস্কোপটা
ব্যাগে রেখে প্রেসক্রিপশন জাওয়াদের হাতে দিলেন। ওনার মুখে এক চিলতে পেশাদের হাসি ফুটে উঠল। উনি গম্ভীর কিন্তু স্পষ্ট গলা বললেন, কংগ্রাচুলেশন মিস্টার জাওয়াদ, আপনার স্ত্রী আরিশা প্রেগনেন্ট ও মা হতে চলছে। প্রায় 2.5 মাস পার হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে জাওয়াদের মুখের এক্সপ্রেশন এক অদ্ভুত ঋণ নিল। সেখানে না ছিল বাবা হওয়ার আনন্দ, না ছিল কোনো স্বাভাবিক অনুভূতি। ডক্টর রেহেনা ওনার মুখের দিকে তাকিয়ে আবার বললেন, তবে একটা বড় সমস্যা, ওনার শরীর ভীষণ দুর্বল। সিভিয়ার অ্যানিমিয়া আর অপুষ্টি আছে। শরীরে রক্তের পরিমাণ খুবই কম। ওনার পিঠে আর শরীরে কিছু পুরনো আর নতুন আঘাত দেখলাম। আমি জানি না এগুলো কীভাবে হয়েছে, তবে এই অবস্থায় ওনাকে মেন্টালি ফিজিক্যালি কমপ্লিট রেস্ট রাখতে হবে। কোনো ধরনের মানসিক চাপ বা শারীরিক ধকল নেওয়া যাবে না, নইলে বাচ্চার লাইফ রিস্ক হয়ে যাবে। প্রপার ডায়েট আর ওষুধগুলি আজ থেকে শুরু করুন। ডাক্তার বিদায় নেওয়ার পর পুরো সিদ্দিকী মেনশনের দেওয়ালে দেওয়ালে যেন একটাই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো, আরিশা প্রেগনেন্ট। সিঁড়ির দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকা আরিশার হাত দুটো স্বয়ংক্রিয়ভাবে পেটে চলে গেল। তার নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা নোনা ও তপ্ত জল গড়িয়ে পড়ল। ভেতরে এক নতুন প্রাণের স্পন্দন। এই চলন্ত নরকের মাঝে জাওয়াদের এই পৈশাচিকতার চাদরে ঢাকা অন্ধকার জীবনে এক নতুন ঝড়ের আভাস। আয়েশার পুরো পৃথিবী যেন এক মস্ত বড় গোলকধাঁধা হারিয়ে গেল। সে এই সন্তানকে এই পাপের ঘরে কিভাবে জন্ম দেবে? আর যদি আরাম ফিরে আসে, তবে আরামের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আরিশার অবচেতন মন এক তীব্র চিৎকারে কেঁদে দিল। প্রতিশোধের মরীচিকা, প্রথম পর্ব। 3 পর্বের গল্প। চ্যানেলের সাথে থাকবেন, কন্টিনিউ দিব দিয়ে এই গল্পটা তাড়াতাড়ি শেষ করে দিব। পুরো গল্পটা প্লেলিস্টে